আমি তো ধরেন এই পর্যন্ত বলা যায় 1000+ মতো আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে, বাট এইখানে আমি যেটা দেখছি যে 95% আসলে কোনো ক্যারিয়ার গোল নাই। তারা আলটিমেটলি জানেই না যে তারা আসলে কি করতে চায়। আমরা অনেক সময় শুধু ভালো লাগার পেছনে দৌড়াইতে থাকি, বাট এইটা দেখি না যে যেটা আমার ভালো লাগতেছে ওইটা আসলে আমি ভালো পারতেছি কিনা। তো আমার ভালো লাগা এবং আমার ভালো পারা এই দুইটার আমার ব্যালেন্স করতে হবে। এটার জন্য যেটা করতে পারি, যেমন ভালো একটা হইতেছে আপনার মানে আমাদের সবার মধ্যে 90% ছেলেপেলেদের হচ্ছে মেবি সামথিং ইজ ওয়েটিং ফর মি এন্ড সাম মিরাকল উইল হ্যাপেন আর কি। ভার্সিটি শুরু হওয়ার আগে যেন আমি আমার ক্যারিয়ার গোলটা ফাইনাল করে ফেলতে পারি, দেন আমার পড়ালেখাটাও হওয়া উচিত আমার ওই ক্যারিয়ার গোল অনুযায়ী। আমি যখন কোথাও অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে কি হইতেছে যে প্রথম ইন্টারভিউটা আমার সিভির হইতেছে। অনলাইন প্রেজেন্স ইদানিং কালে স্পেশালি ধরেন লিঙ্কডইন, এইটার অ্যাডভান্টেজ ছেলেপেলেরা কিভাবে নিতে পারে জব হান্টিং এর ক্ষেত্রে? নেটওয়ার্কিং এটা আসলে খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে এইটা শুরু হবে আমার জব লাইফ থেকে না, আমার নেটওয়ার্কিং শুরু হবে আমার স্কুল লাইফ থেকেই। আমি বলবো যে শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রথম যে ক্রাইটেরিয়াটা দেখে সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে শাফি শাওন ভাই এবং আমাদের আরেকটা স্পেশাল এপিসোড গ্রাউন্ড আপ রকস্টারে। এবং শাফি শাওন ভাইকে আমরা অনেকেই জেনে থাকি হচ্ছে ওনার ফ্রেশার্স টু জব রেডি বই থেকে আর কি। ওনার একটা দীর্ঘ ক্যারিয়ার আছেন যেখানে উনি একজন ওয়েব ডেভেলপার হিসেবেও কাজ করছেন, কিন্তু ওনার বিশাল অভিজ্ঞতা আমি দেখতে পাই হচ্ছে এইচআর বা রিক্রুটমেন্ট এরিয়াতে। সো বাংলাদেশের একটা চ্যালেঞ্জ হচ্ছে লাখ লাখ ছেলেপেলে বেকার থাকে। এই সকল বেকার ছেলেপেলে কিভাবে নিজেদেরকে রেডি করে ক্যারিয়ারটা স্টার্ট করতে পারে এবং লং একটা ক্যারিয়ার দিকে যাইতে পারে সেই রিলেটেড বিস্তারিত আলোচনা হবে। বাট তার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাই শাফি শাওন ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ভাই, আপনি যদি ছোট করে আপনার পরিচয়টা একটু আমাদের সাথে তুলে ধরেন। তো ভাইয়া তো বললেনই, আমি শাফি শাওন। আমি মূলত মানুষ নিয়ে কাজ করি। বর্তমানে আমি অন্যরকমের থেকে হেড অফ পিপল হিসেবে কর্মরত আছি। তো আমার কাজটা মূলত দুই জায়গা থেকে। একটা জায়গা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমি যেটা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের তাদের পটেনশিয়াল বুঝে সেই অনুযায়ী তারা কিভাবে গ্রো করতে পারবে তাদের সেই জায়গাটাতে হেল্প করা। আরেকটা জায়গা হচ্ছে অর্গানাইজেশনাল জায়গা থেকে। অর্গানাইজেশনকে আমি যে জায়গা থেকে হেল্প করার চেষ্টা করি তারা যেন তাদের মানে রাইট প্লেসে রাইট লোকটাকে নিতে পারে, সেই জায়গাটাতে আমি হেল্প করার চেষ্টা করি। এর পাশাপাশি আমি লেখালেখি করি। ভাইয়া একটু আগে আমার একটা বইয়ের কথাও বললেন যে আমার একটা বই রয়েছে জব রেডিনেস নিয়ে, সেটা হচ্ছে ফ্রেশার্স টু জব রেডি। আমার আরো একটা বই রয়েছে যেটা মূলত হচ্ছে মানুষ নিয়ে, যে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে বুঝতে পারবো এবং আমাদের আশেপাশের মানুষদেরকে বুঝতে পারবো, ওই অনুযায়ী কিভাবে আমি আমার ক্যারিয়ারের জন্য রেডি হব, সেই টপিকেও আমার বইটার নাম হচ্ছে পাওয়ার অফ পার্সোনালিটি। আর এর পাশাপাশি আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে ফ্রেশার্স জব বিডি নামে। এই গ্রুপে প্রায় 1,60,000-এর মতো মেম্বার। এখানে আমি কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জব রেডিনেস নিয়ে, যে ফ্রেশাররা কিভাবে তাদেরকে রেডি করবে জব মার্কেটের জন্য, কিভাবে তারা তাদের সিভিটা বানাবে, কিভাবে কভার লেটারটা রেডি করবে, বা কিভাবে তারা ইন্টারভিউ প্রিপারেশন নেবে, এই ধরনের টিপসগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকের জবও হয়েছে। এই তো ভাই, ছোট করে বলতে গেলে এতটুকুই আমার পরিচয়। থ্যাংক ইউ। সো বাংলাদেশের যেহেতু হচ্ছে আমাদের প্রচুর জনশক্তি আছে যারা এখনো কর্মতে যুক্ত হতে পারে না, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে বেকার বলে থাকি আর কি। সো এই যে একটা ছেলে পেলে ইউনিভার্সিটিতে পড়বে, আপনি নিজেও আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় কথাটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে নিজেকে বুঝার একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আছে, যেটা নিয়ে আপনি নিজে আলাদা একটা বইও লিখছেন। আবার আপনার প্রথম বইটার ছোট একটা পার্টও ছিল যে নিজেকে বুঝতে পারাটা এটা কেরিয়ারের জন্য, লাইফের জন্য বা ফ্যামিলি সোসাইটির জন্য কেন ইম্পর্টেন্ট এবং কিভাবে একটা মানুষ আসলে নিজেকে বুঝতে পারবে আর কি, সেটা সম্পর্কে আপনি যদি বলেন এবং কেরিয়ারের ক্ষেত্রে এই বুঝতে পারার গুরুত্বটা কিরকম সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দেন। তো এক ধরেন যদি আমি লাইফে বড় কিছু হতে চাই বা কিছু করতে চাই, সেটার জন্য আসলে নিজেকে বুঝতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে না, আমি আসলে আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই, কোনো রকম আমার চলে গেলেই হবে, তাদের জন্য আসলে এটা আমি বলবো যে তেমন একটা ইম্পর্টেন্ট না। তারা তাদের নিজেদের না বুঝলেও হবে। নিজেকে বোঝাটা আসলে কেন ইম্পর্টেন্ট, সেটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমার স্ট্রেংথের জায়গাগুলো আমি বুঝতে পারি কিনা, কোন জায়গাটায় আমার ইমপ্রুভ করতে হবে সেটা আমি বুঝতে পারি কিনা। দেন হচ্ছে যে আমার ভালো লাগার জায়গাগুলো, আমার প্রায়োরিটির জায়গাগুলো আমি বুঝতে পারি কিনা। বা ধরেন আমরা অনেকেই আছি না যে অনেক কিছুতেই হয়তো আমি রাগ হয়ে যাই বা আমার নেগেটিভ ইমোশন চলে আসে। ঠিক কোন জায়গাটায় আমার এই ইমোশন চলে আসতেছে বা কোন জায়গাটায় আমি রাগ হয়ে যাইতেছি, তো আমার সম্পর্কে আমার এই টোটাল অ্যাওয়ারনেসটা আছে কিনা। তো এইটা যদি থাকে,
এটা আমি শুধু বলবো যে আমার কেরিয়ার না, এটা আমার পার্সোনাল লাইফ বলেন, আমার ম্যারিচুয়াল লাইফ বলেন, প্রত্যেকটা জায়গাতেই এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে আমার আশেপাশে যারা আছে, সেটা হতে পারে আমার ফ্যামিলি মেম্বার্স, অথবা ধরেন আমি যে টিমে কাজ করব সেই টিম মেম্বার্স, আমি তাদেরকে বুঝতে পারতেছি কিনা। এক ফ্যামিলির ক্ষেত্রে বলি, আমি যদি ফ্যামিলি মেম্বার্সদের বুঝতে পারি, দেন আমার লাইফটা একটা হ্যাপিয়ার লাইফ হবে, তাদেরকে যদি আমি বুঝতে পারি। আর যদি তাদেরকে আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু বুঝতেই পারতেছি যে আমার লাইফটা আসলে কেমন হইতে পারে। একই কথা টিমের ক্ষেত্রেও, বা আমি যেখানে কাজ করব ওই এনভায়রনমেন্টের ক্ষেত্রেও, ওই এনভায়রনমেন্টের ওই টিমের মানুষদের যদি আমি বুঝতে না পারি, তাদের সাথে কিন্তু আসলে আমার জার্নিটা তেমন ভালো হবে না। দেখা যাবে আমি অনেক বেশি কনফ্লিক্টের মধ্যে থাকব, বা অনেক ধরনের প্রবলেম এই জায়গা থেকে আসলে ক্রিয়েট হবে। এই জন্য আমি বলবো যে নিজেকে বুঝতে পারা, সেই সাথে আশেপাশের মানুষদের বুঝতে পারা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিজেকে বুঝতে পারার কিছু টেকনিক আছে, কিছু প্রসেস আছে, এটা নিয়ে আমরা আজকের এই আলোচনা একদম শেষের দিকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে পার্সোনালি টাইপ রিলেটেড নিজেদেরকে অনুধাবন করা যায়, সেই হিসাবে লাইফের অনেক সিদ্ধান্ত নেওয়া যায়। বাট তার আগে আমি একটা বলবো যে আমাদের সবার সামনে হচ্ছে বিভিন্ন ধরনের কেরিয়ারের অপশনস আছে বা চিন্তা আসে। তো যেগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগে সেগুলো আমার কাছে মনে হয় আমি পারবো না, আবার যেগুলো আমার কাছে মনে হয় পারবো সেগুলো আমার ভালো লাগে না আর কি। সো কেরিয়ারের গোলটা আসলে আমরা কিভাবে ডিফাইন করবো, যে আমরা খুবই কনফিউশনে থাকি, এটা করব ওইটা করব। অনেকের কাছে হচ্ছে এরকম শাইনি বেলুন সিনড্রোম টাইপের একটা কাজ করে, যে এইটা কোনটা করব, আলটিমেটলি কোনোটাই করা হয় না। সো গোল সেট করা এবং সেই অনুসারে আসলে কি করব, আসলে আমরা পাজল অবস্থায় অনেকে থাকি আর কি। স্টুডেন্ট থাকা অবস্থায় মেজরিটি মানে 95% আমার ধারণা হচ্ছে এই পাজল সিচুয়েশনে থাকে আর কি। সো একজন এইচআর স্পেশালিস্ট বা এই রিলেটেড আপনি নিজে ডেফিনেটলি প্রচুর পড়াশোনা করতেছেন, সামনে আরো করবেন ইনশাল্লাহ। আপনার কি মনে হয় কিভাবে একজন কনফিউজড পারসন, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার একটা স্টুডেন্ট কিভাবে তার কেরিয়ার অবজেক্টিভ গোলটাকে সেট করবে আর কি? এটা যে ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়ে কিন্তু আমাদের কারোরই সন্দেহ নেই। আমি আমার নিজের লাইফ থেকেই যদি বলি, যে আমি তো ধরেন এই পর্যন্ত বলা যায় 1000+ মতো আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে, হ্যাঁ। বাট এইখানে আমি যেটা দেখছি যে 95%-ই আসলে কোনো কেরিয়ার গোল নাই। তারা আলটিমেটলি জানেই না যে তারা আসলে কি করতে চায়। এটা শুধু বলবো যে আমি যাদের ইন্টারভিউ নিয়েছি তারা না, আপনিও আপনার আশেপাশে দেখতে পারেন, বা যারাই শুনছেন তারাও তাদের আশেপাশে দেখতে পারেন। এটা বলা যায় মোটামুটি 90-80% আমাদের কারোরই তেমন কোনো কেরিয়ার গোল নাই। এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম মানুষই আমরা আসলে অনেক ধরনের ইনডিসিশনের মধ্যে ভুগতেছি। তো এই জন্য যেটা হচ্ছে যে কেরিয়ার, এখন আমার যদি আসলে গোলই না থাকে, ধরেন আমি জানি না আমি কি করব, এইটার জন্য তো আসলে প্রিপারেশন নেওয়াটা আসলে অসম্ভবই বলা যায়। কারণ আমি জানি না যে আমি আসলে কি হইতে চাই বা কি করব। আমি ঘর থেকে বের হইছি, আমি কোথায় যাব আমি জানি না। তো একবার আমি ডানে যাইতেছি, একবার বামে যাইতেছি, একবার উত্তরে যাইতেছি, একবার দক্ষিণে যাইতেছি। আলটিমেটলি কি হইতেছে যে আমাদের শুধু টাইম ওয়েস্ট হইতেছে। তো এই কারণে যেটা হয় যে দেখা যায় যে আমরা কোথাও হয়তো জয়েন করছি, যে লাকিলি আমি একটা জব পেয়ে গেছি, বাট 1 বছর 2 বছর যাওয়ার পর সেটা আমার আর ভালো লাগতেছে না, আমার ফ্রাস্ট্রেশন চলে আসতেছে কাজের প্রতি। তো আমি এরকমও দেখছি যে আপনার 10 বছর 20 বছর যাওয়ার পরেও যে অনেকেই ট্র্যাক চেঞ্জ করতে চাইতেছে, তার এই কাজটা আর ভালো লাগতেছে না। কারণ আসলে মানে তার যেটা ভালো লাগা এবং তার যেটা দক্ষতার জায়গা, দুইটার আসলে সে ব্যালেন্স করতে পারে নাই। আপনার আমি যদি কিছু রিসার্চের ডাটা শেয়ার করি, এডিপি নামে একটা অর্গানাইজেশন রয়েছে যারা হচ্ছে যে আপনার এই ধরনের রিসার্চ গুলা করে, বা গ্যালাপ নামের একটা আপনার অ্যাডভাইজরি ফার্ম রয়েছে যারা ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে হচ্ছে আপনার রিসার্চ করে। তাদের রিসার্চে যেটা আসছে সেটা হলো এই যে, এটা আপনার 2024-25 সালের রিসার্চে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড 25%-এর মতো মানুষ তাদের কাজের সাথে এনগেজড থাকে, আর বাকি যে 76% মানুষ আছে এরা আসলে তাদের কাজের সাথে তেমন একটা এনগেজডই থাকে না। এইটার আসলে অনেক বড় একটা কারণ হচ্ছে যে এই যে আমরা যেটা নিয়ে কথা বললাম, যে ধরেন আমার কাজটার সাথে কখন আমি এনগেজড থাকবো, যখন আমার কাজটাকে আমি এনজয় করতে পারবো, যখন ওই জিনিসটা আমার ভালো লাগবে। প্রত্যেকটা মানুষের দেখবেন আমাদের ভিতরে একটা আসলে ন্যাচারাল ট্যালেন্ট থাকে, হ্যাঁ। কিছু মানুষ আছে তাদের সাথে আপনার কথা বলতে অনেক ভাল লাগবে, যে তাদের সাথে কথা বলতে গেলে মনে হবে যে ঘন্টার পর ঘন্টা তার সাথে আমি কথা বলি আর তার কথা আমরা তন্ময় হয়ে শুনি। আবার কিছু মানুষ আছে দেখবেন যে তার অর্গানাইজিং ক্যাপাবিলিটি অনেক ভালো, সে দ্রুতই একটা ইভেন্ট অর্গানাইজ করে ফেলতে পারতেছে, অনেক লোকজন সে অনেক ভালো ইভেন্ট ম্যানেজ করতে পারতেছে। তো এই জিনিসগুলা এমন না যে তাকে কেউ শেখাইছে, এই জিনিসগুলা তার ভিতরে
মানে গড গিফটেড বলা যায়, এই জিনিসগুলো তার ভিতরে সহজাত হিসেবেই আছে। তো যখন আমি আমার প্রফেশনে যাচ্ছি, আমার প্রফেশনে গিয়ে দেখতেছি যে আসলে আমি যেই কাজটা করতেছি ওই কাজটা আমার জোর করে করা লাগতেছে। আমার হয়তো অর্গানাইজিং ক্যাপাবিলিটি ভালো, কিন্তু আমি যে প্রফেশনে আছি আমার ওই কাজটার মধ্যে আমার এই অর্গানাইজিং ক্যাপাবিলিটিকে আমি কোনোভাবেই কাজে লাগাইতে পারতেছি না। আমি হয়তো সেলসে অনেক ভালো হইতাম, আমার কমিউনিকেশন অনেক ভালো, বাট আমি গিয়ে পড়ছি একটা ডেস্ক জবের মধ্যে যেখানে আসলে আমি আমার এই স্কিলটারে কাজে লাগাইতে পারতেছি না। যেই কারণে দেখা যাইতেছে যে আসলে আমাদের এই প্রবলেমগুলো তৈরি হইতেছে, আমাদের ফ্রাস্ট্রেশন আসতেছে, বা আমরা আমাদের কাজের সাথে এনগেজড হইতে পারতেছি না। সো আপনার মানে নিজেকে বোঝার প্রশ্নটা আমরা একটু পরে করতাম, কিন্তু তার আগে যেহেতু আলোচনার খাতিরে চলেই আসতেছে, তাহলে নিজেকে বোঝার বিষয়টাতে যদি হচ্ছে আপনি একটু এমফাসাইজ করেন আর কি। কারণ আসলে আমাদেরকে মানে সৃষ্টিকর্তা ডেফিনেটলি সবাইকে অনেক অনেক জিনিস আমাদেরকে দিয়েই তৈরি করছেন আর কি, এবং আমাদের হয়তো রিজিক অন্যান্য জিনিসগুলো ডেফিনেটলি সেট করাই আছে আর কি, কিন্তু আমরা নিজেরা তো ডেফিনেটলি জানি না। আমি জানি না যে এক্স্যাক্টলি আমার রিজিকে কি আছে, বা আমার ফিউচারে কি আছে, আমার তকদিরে কি আছে, এটা সম্পর্কে ডেফিনেটলি আমার কোনো আইডিয়া নাই। আমার হয়তো ইচ্ছা থাকতে পারে, আমার আশা থাকতে পারে, আমার প্রার্থনা থাকতে পারে, সেটা আলাদা হিসাব, কিন্তু আমি তো ডেফিনেটলি জানি না। সো এই জিনিসটাতে আমরা অনেকেই কনফিউজড হয়ে বসে থাকি যে কি করব জানি না। সো আমার নিজের পার্সোনালিটি বা নিজের রাস্তাটা আমি কিভাবে ফিল করতে পারবো, বা এই রিলেটেড আমি কিভাবে এটাকে এক্সপ্লোর করতে পারি আর কি, এবং আলটিমেটলি আমি একটা জায়গায় হয়তো সেটেল ডাউন হইতে পারি। কারণ আপনার একটা বিষয় আছে যে 10, 12, 15 বছর পরে আপনি যেটা বললেন যে সুইচ করার বিষয়টা কারোর কাছে হয়তো আসতে পারে, সেটা আলাদা হিসাব, কিন্তু আগে থেকে যদি জানতে পারে বা সে নিজে এক্সপ্লোর করে বের করতে পারে, তাইলে তার ভালো লাগার জিনিসটাতে সে আগে থেকে শুরু করলে ওই জায়গাটা ভালো করার প্রবাবিলিটি ডেফিনেটলি বেড়ে যায় আর কি। এক্স্যাক্টলি ভালো করবে কি করবে না সেটা তো মানে আল্লাহই ভালো জানে আর কি। সো আপনার দৃষ্টিতে একটা পার্সন, স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিভাবে নিজেকে এক্সপ্লোর করতে পারে বা নিজের ভালো লাগাটা করে উঠতে পারে, যে আমি কি কমিউনিকেশনে ভালো, অর্গানাইজিং এ ভালো, না অন্য কিছুতে ভালো আর কি? সো কোনো প্রসেস আছে কিনা সেটা সম্পর্কে যদি একটু বলেন আর কি। তো এটার ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি, এটা আমি আমার এই ফ্রেশার্স টু জব রেডি বইয়ের মধ্যেও এটা আমি উল্লেখ করছি, সেটা হচ্ছে যে আসলে আমি সব থেকে ভালো জানি যে আমি কিসে ভালো। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, যে ধরেন, তো আমি তো আসলে ভার্সিটি লাইফের কথাই যদি বলি, একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমরা কিন্তু পড়ালেখার পাশাপাশি এখানে অনেক ধরনের কাজের সাথে এনগেজড হচ্ছি, অনেক ইভেন্টের সাথে এনগেজড হচ্ছি। ওই জায়গা থেকে নিজের ভালো লাগাগুলা খুঁজে বের করা, শুধু ভালো লাগা বলবো না, এখানে আবার ভালো লাগা খুঁজে বের করতে গিয়ে আমরা আরেকটা প্রবলেমের মধ্যে পড়ি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় শুধু ভালো লাগার পেছনে দৌড়াইতে থাকি, বাট এইটা দেখি না যে যেটা আমার ভালো লাগতেছে ওইটা আসলে আমি ভালো পারতেছি কিনা। তো আমার ভালো লাগা এবং আমার ভালো পারা, এই দুইটার আমার ব্যালেন্স করতে হবে। এটার জন্য যেটা করতে পারি, যেমন একটা ভালো একটা ওয়ে হইতেছে আপনার জার্নালিং করা। ধরেন আমি ঠান্ডা মাথায় 10 থেকে 15 দিনের সময় নিয়ে আমি একটু জার্নালিং প্র্যাকটিস করব। প্রতিদিন সকালে উঠে আমি লেখার চেষ্টা করলাম, ঠান্ডা মাথায় লেখার চেষ্টা করলাম যে আমার আসলে কি কি করতে ভালো লাগে। ধরেন আমি প্রথম দিন 10-15টা লিখলাম, লেখার পর দেন নেক্সট দিন আবার আমি একই প্র্যাকটিস করলাম, যে এই একই জিনিস যে আমার কি কি করতে ভালো লাগে। হ্যাঁ, দেখা যাবে যে প্রথম দিন হয়তো আমার যে 10-15টা আসছে, তারপরের দিন হয়তো সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হয়েছে, তারপরের দিন হয়তো আসছে 1-2টা ডিফারেন্ট জিনিস আসছে। এইভাবে ধরেন এই জিনিসটা যদি আমরা টানা 7 দিন 10 দিন করি, তারপর আমরা যেটা করার চেষ্টা করব, যে এখন আমি বুঝতে পারলাম যে এই 10 দিনের মধ্যে কোন জিনিসগুলো আমাদের কমন আছে, আমার ভালো লাগে কোন জিনিসগুলা অনেক বেশি কমন আছে, সেইগুলো এই জায়গা থেকে আমরা সর্ট আউট করে ফেললাম। এখন আমি জানি যে আমার আসলে কি কি করতে ভালো লাগে। যেমন কেমন হইতে পারে যে আমার লেখালেখি করতে ভালো লাগে, আমার ডিজাইন করতে ভালো লাগে, হ্যাঁ, বা আমার হচ্ছে যে ইভেন্ট অর্গানাইজ করতে ভালো লাগে। এই ধরনের জিনিসগুলো আমরা লিখবো। আকামের ভালোগুলো কিন্তু লেখা যাবে না হয়তো আর কি, যে অনেক কিছু ধরনের ধরেন হচ্ছে আকাম বলতে বুঝাচ্ছি যে হচ্ছে ধরেন আছে না, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে আমার ভালো লাগে, বা হয়তো খেলা দেখতে ভালো লাগে, বা ওইসব জিনিস করতে ভালো লাগে, সেগুলো না আর কি।
মানে এইগুলো ধরেন ডিফারেন্সিয়েট, কাজের এগুলো সাথে সম্পর্কে একটু যদি করে বলেন আর কি, যে আমরা ভালো লাগা কিন্তু দেখা গেছে যেগুলো যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, মানে এগুলোই আমাদের ভালো হ্যাঁ লাগে আর কি। ধরেন যেই হ্যাঁ কাজটা আমার করা উচিত না, আনফরচুনেটলি এগুলোই হ্যাঁ ভালো লাগে। ধরেন অনেকেই দুঃখজনক ভাবে হয়তো বেটিং এর সাথে যুক্ত হয়ে যায়, অন্যান্য জিনিসের আনফরচুনেট হ্যাঁ আমাদের সোসাইটিতে আমরা হ্যাঁ দেখি আর কি। তো এগুলো হয়তো তার একটা সময় কিউরিয়াসিটি, ভালো লাগা হ্যাঁ ছিল আর কি। সো এরকম খারাপ জিনিসগুলোই বেশি আকর্ষণীয় আর কি, সামহাও হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ। তো এই যে এই ভালো লাগার মানে এরিয়াটাকে ডিফাইন করবে কিভাবে আর কি, সেটা যদি একটু বলেন আর কি। সেটা হচ্ছে যে এটা যে এমন না যে আমি লিখবো যে আমার ধরেন বিরিয়ানি খাইতে ভালো লাগে, কাচ্চি খাইতে ভালো লাগে না, এরকম না। এই জিনিসটা হচ্ছে যে আমি অন্তত আমার কমন সেন্সটা খাটাবো, এটা কেরিয়ারের সাথে রেলিভেন্ট হইতে পারে কিনা, এটা কোনো প্রফেশনের সাথে রেলিভেন্ট হইতে পারে কিনা, এরকম জিনিসগুলা ভালো লাগার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমরা যেহেতু এই জায়গা থেকে আমি আমার ডিজায়ার্ড কেরিয়ার পাথটা বের করব, কেরিয়ারটা বের করব, কাজে এইটা বোঝার চেষ্টা করব আমার এই জিনিসটা কেরিয়ারের সাথে রিলিভেন্ট হওয়া লাগবে, প্রফেশনের সাথে কোনো প্রফেশনের সাথে রিলিভেন্ট হওয়া লাগবে। সেটা আমি এখনো জানি না সেটা কোন প্রফেশন বা কোন কেরিয়ার, বাট আমি আপাতত শুধু আমার এই যেই কাজগুলো আমি ভালো করতে পারি, আমার আশেপাশের বন্ধু বান্ধব থেকে যেই কাজগুলোর বিষয়ে আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক অনেক বেশি, এই জিনিসগুলো আমি লেখার চেষ্টা করব। ধরেন যখন আমি লিখলাম, লেখার পর যখন আমি 10 দিন 15 দিন আমি লিখলাম, লেখার পর এগুলা থেকে আমি কমন জিনিসগুলো বের করলাম। বের করার পর এখানে কিন্তু আমার আছে যে শুধু ভালো লাগাগুলা, দেন আমি দেখার চেষ্টা করব এই জায়গা থেকে আমি কোন জিনিসগুলা ভালো পারি। এটা এক, আমি নিজেও জানি আমি ভালো পারি, পাশাপাশি আমি আরো যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি যাদের সাথে অনেক বেশি সময় দেই, এরকম পিয়ার গ্রুপ যারা আছে আমার, সেটা আমার ফ্রেন্ডস হইতে পারে, আমার ভার্সিটির সিনিয়র হইতে পারে, আমার টিচার্স হইতে পারে, আমার প্যারেন্টস হইতে পারে, তাদের কাছে গিয়ে আমি এটার একটা রেটিং নিব যে এই 10টা জিনিস আমি সিলেক্ট করছি, এইগুলা আমি ভালো পারি, তো তুমি যদি এইগুলার উপরে আমাকে একটা মার্কিং দাও। সেটার জন্য আমি একটা গুগল ফর্ম বানিয়ে ফেলতে পারি, ফর্মের মাধ্যমে করতে পারি, বা সরাসরি আমি করতে পারি, মানে আমি যেভাবে প্রেফার করি সেভাবে আমি করব। কাদের কাছ থেকে করব? যাদের সাথে আমার অনেক বেশি ইন্টারাকশন হয়, যারা আমার সম্পর্কে জানে, তাদের থেকে আমি এই জিনিসটা নিব। নিলে দেখবেন তখন তাদের থেকে অনেক ইনসাইট চলে আসবে। আমি নিজেকে আসলে আমরা একভাবে দেখি, এখানে অনেক ধরনের বায়াসনেস থাকে, বাট আরেকজন যেটা আমাকে যেভাবে দেখে, ওই জিনিসটাও আসলে আমার দেখার সাথে যদি দুইটাকে যদি আমরা এক করি, এই জিনিসটা আরো অনেক স্ট্রং হবে। দেন তাদের থেকেও আমরা নিলাম, নেওয়ার পর এই জিনিসটাকে আমি সামারাইজ করব। সামারাইজ করলে দেখা যাবে যে এখান থেকে মাত্র 4টা 5টা জিনিস আসবে, আর খুব বেশি জিনিস কিন্তু থাকবে না। দেখছেন এখন কিন্তু আমার জিনিসটা অনেক বেশি ন্যারো হয়ে গেল। এরপর আমরা যেটা করতে পারি, ধরেন আমার হয়তো 3টা 4টা জিনিস আসলো, তখন আমি দেখার চেষ্টা করব যে যেই জিনিসগুলো আমার আসছে, যেগুলাতে আমার মার্কস রেটিং বেশি আসছে, দেখেন এইটা করতে গেলেও কিন্তু আমাদের অনেকগুলো স্কিল ডেভেলপ করতেছে, আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতেছে, অনেক মানুষের কাছে যাওয়া লাগতেছে। হ্যাঁ, তো যে 4টা 5টা জিনিস আমাদের আসবে, আসার পরে তখন আমি একটু দেখার চেষ্টা করব যে এইগুলার মার্কেটে এই জিনিসটার নাম কি। কারণ আমি বলতেছি লেখালেখি, জব মার্কেট এটারে কি বলে, এটা হয়তো কপি রাইটিং বলে বা কন্টেন্ট রাইটিং বলে। আমি বলতেছি আঁকা আঁকি, মার্কেট আপনার জব মার্কেট এটাকে হয়তো ডিজাইন বলে বা এডিটিং বলে। হ্যাঁ, মার্কেটের নামগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করব, যে আমি ওই অনুযায়ী সার্চ দিয়ে জব ডেসক্রিপশন গুলা দেখবো ওই জায়গা থেকে কোন টার্মস গুলা আমার সাথে বেশি যায়, আমি বেশি কানেক্ট করতে পারি, আমার যে ভালো লাগার লিস্ট আছে এটার সাথে কোনটা বেশি কানেক্টেড হয়। তো ওই জায়গা থেকে দেখা যাবে যে আমার জিনিসটা তখন আরো একটু ন্যারো হয়ে যাবে, আমার হয়তো 2টা 3টাই চলে আসবে, যে জব মার্কেটের যে নাম, সেই নাম অনুযায়ী সেই টার্মগুলো যখন আমি পাবো, পাওয়ার পর এখন আমি চিন্তা করব যে ধরেন আমার 3টা থাকলো, আমার 3টা আসলো, 3টা টার্ম আসলো, 3টা টার্ম আসার পরে তখন আমি এগুলার জব অ্যাভেলেবিলিটি খোঁজার চেষ্টা করব। আমি হয়তো লিঙ্কডইন, বিডি জবসে দেখবো এগুলার জব সার্কুলার কেমন হয়, আমার যারা ভার্সিটির সিনিয়র আছে তাদের থেকে আমি রিভিউ নিব, হ্যাঁ, যে কোনটার জব মার্কেট কেমন। ওই জায়গা থেকে পরে যেটার ধরেন জব অ্যাভেলেবিলিটি বেশি এবং আমার কানেকশনের মধ্যেও অলরেডি কয়েকজন এই জবে হয়তো আছে, এই ক্যারিয়ারে আছে, আমি রেডি হওয়ার জন্য এখন তাদের থেকেও হেল্প নিতে পারবো, এইরকম একটা গিয়ে আমরা ফাইনালি চুজ করতে পারি।
থ্যাংক ইউ। তার মানে হচ্ছে একটা চমৎকার ভাবে ট্রানজিশন আসলো, কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় আমাদের কিউরিসিটিটা বা এর আগে যখন পার্সোনাল টাইপটা বোঝার চেষ্টা করছিলাম, গোলটা বোঝার চেষ্টা করছিলাম, সেই অনুসারে আমরা হয়তো র্যান্ডমলি বিভিন্ন জিনিস ট্রাই করছি, সেটা আমাদের তো ভার্সিটি লাইফটাতে চলে। কিন্তু সার্টেন স্টেজ পরে এসে আমাদেরকে এটাকে একটা কানেকশন তৈরি করতে হবে, কারণ আমি হয়তো র্যান্ডম ভাবে ফান হিসাবে হোক বা কোনো একটা রেসপন্সিবিলিটির অংশ হিসাবে হোক সেটাকে আমরা করছি, করে পরবর্তী এটার সাথে কেরিয়ারের সাথে একটা কানেক্ট করার চেষ্টা করবো। সো সেইটা কানেক্ট করার পরবর্তীতে আমরা কিভাবে যাব সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে আপনার কথার ভিতর থেকে আসলে ইনডাইরেক্টলি কয়েকটা জিনিস চলে আসে যে আচ্ছা আমি কোনটাতে ভালো হইতে চাই বা কোনটাতে আমি ভালো আছি, কিন্তু এর মাঝামাঝিতে আমি একটা প্রশ্ন করতে চাই যে ভালো হওয়ার জন্য ক্যাম্পাসে মোটামুটি রিজনেবল যেখানে যে পড়াশোনা করুক না কেন, ক্যাম্পাসে তার একাডেমিক পড়া এর পাশাপাশি সে আর কি করতে পারে যাতে সে কোনো একটা তার নিজস্ব ভালো লাগা, মানে প্রফেশনাল দিকে হোক বা ফিউচারের দিকে হোক অথবা তার হবি প্যাশন রিলেটেড হোক, এই ভালো লাগাটাকে সে কাল্টিভেট করতে পারে আর কি। কারণ আলটিমেটলি তো হুট করে আমি গেলাম ঘুমাইলাম 4 বছর, তারপর আমার 4টা ভালো লাগা তৈরি হয়ে যাবে, বিষয়টা তো এরকম হওয়ার কোনো কারণ নাই আর কি। সো প্র্যাকটিক্যালি অ্যাটলিস্ট রিয়েল ওয়ার্ল্ডে আমরা কখনো দেখি না আর কি। সো সে ভার্সিটি লাইফটাকে কিভাবে কাজে লাগাইতে পারে যাতে তার বিভিন্ন সিচুয়েশনে বা আপনার পার্সপেক্টিভেও আসতে পারে যে এই জিনিসগুলো করলে সে তার মতো করে কিছু ভালো লাগা বা সে কিসে ভালো সেই জিনিসগুলো আসতে পারবে। এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে কিছু ছেলে পেলে আছে যে সে নিজেই জানে না সে কিসে ভালো কিনা আর কি, এবং ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলে অনেক কিছু আসে না, কারণ সে আসলে তেমন কিছু একটা করার চেষ্টা করে নাই আর কি। সো এইদের সম্পর্কে ভার্সিটির লাইফ টাইমটা ভার্সিটি ক্যাম্পাসে অথবা এক্সটার্নাল অনেক কিছু ইদানিংকালে আছে, সে কিভাবে আসলে এই ভালো লাগাগুলাকে কাল্টিভেট করবে যাতে তার একটা সাইজেবল জানায় আর কি। তো এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার সেলফ অ্যাওয়্যার হইতে হবে, এটার আসলে কোনো বিকল্প নাই যে আমার নিজের সম্পর্কে মাস্ট আমার জানা লাগবে যে আমার কি করতে ভালো লাগে বা আমার স্ট্রেংথ কোন জায়গায়। এটার জন্য আমি যেটা বললাম এটার বাইরেও আমি যেটা করতে পারি যে অনেক ধরনের আপনার সাইকোমেট্রিক টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, বা পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টুলস আছে যেগুলো ইউজ করে ওই অনুযায়ী আমি আমার কেরিয়ার চুজ করতে পারি, বা ওই অনুযায়ী আমি আমার ভালো লাগাগুলো বের করতে পারি, স্ট্রেংথের জায়গাগুলো বের করতে পারি। যেমন এরকম একটা টুলস হচ্ছে যে MBTI একটা টুলস আছে যেটাকে আমরা বলি মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর। তো এই শুধু MBTI নেয়া এরকম আরো অনেক টুলস আছে। তো এই টুলস গুলো আমরা ইউজ করতে পারি। এখানে যেটা করতে হয় যে দেখা যায় যে অনেকগুলা প্রশ্ন থাকে, আমাকে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। তো উত্তর দিলে ওই প্রশ্নের উত্তর থেকে তারা হইতেছে যে আমাকে আমার টাইপটা বলে দেয় যে আমি কেমন। দেন ওই জায়গা থেকে আমি ওই টাইপ ধরে খুঁজতে পারি যে আমার জন্য আসলে কেমন কেরিয়ার বেটার হবে বা কোন জিনিসগুলাতে আমি আসলেই ভালো। তো তখন দেখা যাবে যে আসলে জিনিসগুলো কিন্তু মিলে যাবে আমার সাথে। তো ভাইয়া এই জায়গায় আরেকটু আমি বলতে চাই, সেটা হইতেছে যে তো আমাদের ক্ষেত্রে যেটা হয় বিশেষ করে সেটা আমাদের দেশেই বলি, আমাদের দেশে আমরা মোস্ট অফ দ্য টাইম বলি আমাদের টাইম এফোর্ট সবকিছু আমরা ব্যয় করতেছি কিসের পিছনে? আমাদের পড়াশোনার পিছনে, হ্যাঁ, ডিগ্রির পিছনে। বাট পড়াশোনাটা আসলে আমরা কেন করতেছি? এক হইতেছে যে আলোকিত মানুষ বা যাই বলি, এসব যাই বলি, বাট মূলত কিন্তু আমি করতেছি যে আমার পরের স্টেজের জন্য, আমার কোনো একটা কেরিয়ারে যাওয়ার জন্য, তাই না? আমি যাতে আর্নেবল হইতে পারি, আমি যাতে একটা প্রফেশনে যাইতে পারি, আলটিমেটলি কিন্তু আমরা আসলে এই কারণেই পড়ালেখা করতেছি। হ্যাঁ, তো আমাদের যেটা হয় যে এই পড়ালেখার পিছনে আমরা এত এফোর্ট দেই, আমাদের বাবা মা এত সিরিয়াস থাকে, এইখানেই পুরো এফোর্টটা আমরা দিয়ে দিই। বাট যেটার জন্য আসলে আমি এইটা করতেছি, আমার 25-30 বছর সময় আমি যেটার জন্য দিতেছি, ওইখানে গিয়ে আমরা একদম গা ছেড়ে দিই। ওইখানে গিয়ে আমার কোনো এফোর্ট নাই। আমি মনে করতেছি যে আমি পাশ করে বেরোলেই আমার চাকরি হয়ে যাবে, আমার কোনো গোল সেট করা নাই। হ্যাঁ, তো এই জায়গাটাই আসলে দেখেন আমার আসলে সিরিয়াস কিন্তু এইখানে আইসা আমি যদি আগে 10% এফোর্ট দিয়ে থাকি, এখানে আইসা আমার 90% এফোর্ট দেওয়া দরকার হইলো এইখানে আইসা, যে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আইসা। আমি বলবো যে আমাদের এই জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ করা দরকার। মানে আমাদের সবার মধ্যে 90% ছেলেপেলেদের হচ্ছে দে আর
মানে মেবি সামথিং ইজ ওয়েটিং ফর মি অ্যান্ড সাম মিরাকল উইল হ্যাপেন আর কি। সো মিরাকল তো হয়তো দুই একজনের সাথে ভুলে ভালে ঘটতে পারে, সেটা আলাদা হিসাব, কিন্তু জেনারেল ভাবে কিন্তু মিরাকল কারো লাইফে, মোস্ট অফ দ্য পিপলের লাইফে কিন্তু ঘটবে না। যে আচ্ছা আমি সামহাও ভার্সিটিতে গেলাম, কোন রকম একটা ডিগ্রি নিলাম, এমন না যে খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। খুব সিরিয়াসলি পড়াশোনা করলে সবার জিপি কিন্তু 3.95 হইতো, 85 হইতো, সেটা দেখা যায় যে 5%। তার মানে অনেকে কিন্তু সিরিয়াসলিও পড়াশোনা করে না, মেজরিটি কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করে না। আবার কেরিয়ার সম্পর্কেও এমন একটা জিনিস যে আচ্ছা মানে এই মুহূর্তে ঠেকাটা নাই আমাদের একটা ভার্সিটি লাইফ আসার পরে। মানে প্রাথমিকভাবে একটা মনে হয় যে আমাদের একটা রিল্যাক্সেশন পিরিয়ড চলে আসে। রিল্যাক্সেশন পিরিয়ডটা এইভাবে চলে আসে যে একটা রিল্যাক্সেশন পিরিয়ড আছে যে আগে তো স্কুল কলেজের মধ্যে একটা প্রেশার ছিল, ফ্যামিলি খুব ক্লোজলি অবজার্ভ করতো, দেখতো, কালচারালি সোসাইটিও দেখতো। যখন ভার্সিটিতে সামহাও আমি ঢুকতে পারছি, ঢুকার পরে এই যে আমাদের ফ্যামিলি বা সোসাইটি থেকে বা আত্মীয় স্বজনদের দেখার পার্টটা সিগনিফিকেন্টলি কমে যায় এবং নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা সুযোগ পায়। এই সুযোগটার ভিতরে একটা সাম গা ছাড়া একটা ভাব চলে আসে এবং একটা কনফিউজিং একটা স্টেটও চলে যায়। চলে যাওয়ার কারণে দেখা যায় যে না হয় একাডেমিক পড়াশোনা, জিপিএ কিন্তু অ্যাভারেজ কিন্তু 3.23 এর কাছাকাছি থাকে, দু একজন আরো খুব খারাপও হয়ে যায়, আবার ওইরকম থাকে। আবার আশেপাশের জিনিসগুলোকে ইউটিলাইজ হয় না। আশেপাশের জিনিসগুলো যদি ভালো নাও লাগে, ধরেন হচ্ছে যে আপনার একটা গ্রুপ আছে, এরকম আরো 50, 60, 100টা গ্রুপ পাওয়া যাবে যারা খুবই ইফেক্টিভ, মানে সাম এক্সটেন্ট কেরিয়ার অন্যান্য জিনিসের জন্য ইফেক্টিভ। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তারা সেগুলো দেখবে না, তারা অন্যান্য জিনিসগুলো দেখবে আর কি, এবং এক্সপেক্ট করবে যে সামহাউ হয়তো আমার জন্য একটা লটারি পড়ে যাবে, আমার জন্য আসমান থেকে কিছু একটা আমার চোখের সামনে পড়ে যাবে, এমন একটা হোপ করে এবং পরবর্তীতে পাশ করার পরে একটা ভালো ফ্রাস্ট্রেশন কাজ করে আর কি। ধরেন সামহাউ লাকিলি এই জিনিসটা আমার ক্ষেত্রে হইল না। আমি মোটামুটি সিরিয়াসলি সিনসিয়ারলি কি করতে চাই সেটা আমি জানি, এমন কিছুটা চেষ্টা করছি, ভালো হোক খারাপ হোক কিছু একটা আমার আছে, স্ট্রেংথটাও আমি বুঝতে পারছি। কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে যায় যে আমরা যখন জব মার্কেটটা এক্সপ্লোর করব আর কি, কোন সময়টা আমি এক্সপ্লোর করা শুরু করব, এটাকে আমি পাশ করার 6 মাস পরে এক্সপ্লোর করব, নাকি 1 বছর পরে এক্সপ্লোর করব, নাকি আগে করব, আগে করলে কেন করব, বা পড়াশোনার পাশাপাশি কিভাবে এই দুইটাকে আমি ব্যালেন্স করে একটা কানেকশন রাখতে পারি আর কি, এই সম্পর্কে বলেন আর কি। কারণ বাই ডিফল্ট ওই যে আপনি নিজেও বলছেন, এবার অনেকের একটা ধারণাই আছে যে আমি চাকরি বাকরি খুঁজবো গ্রাজুয়েশনের পরে আর কি, গ্রাজুয়েশন ছাড়া আমি এটাকে এক্সপ্লোর করতে পারবো না বা অ্যাপ্লাই করতে পারবো না, এরকম একটা কালচারাল রুলস আমাদের সোসাইটিতে আছে। হায়ারিং এর ক্ষেত্রেও আছে, একদম যে অমূলক বিষয়টা এরকম না, গ্রাজুয়েশন ছাড়া অনেক জায়গায় হায়ার করে না, কারণ ভার্সিটি পড়াশোনার একটা প্রেশার থাকে সেই কারণে। বাট আমি স্টুডেন্ট হিসাবে কোন সময়টা আমি আসলে, এই যে আপনি যখন বলছেন যে আপনার ভালো লাগা প্লাস হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কি নামে ডেজিগনেশন থাকে বা কেরিয়ার ট্র্যাকটা হয় সেটাকে এক্সপ্লোর করাটা, এইটা আমি আসলে আইডিয়াল কেস কখন আমি এক্সপ্লোর করব দেখবো আর কি। তো এই ক্ষেত্রে হ্যাঁ ভাইয়া যেটা বললেন এটার সাথে আমি এটার অ্যান্সার দিতেছি, এটার সাথে আর একটা দুইটা জিনিস অ্যাড করি। যে এইখানে যেমন ধরেন আমাদের এনভায়রনমেন্টেরও এখানে বড় একটা প্রভাব আছে, বিশেষ করে যদি আপনি আমাদের নাটক সিনেমা এগুলা দেখেন বা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, যেমন যে আমি এক বেকার প্রেমিক নীলা, তো আপনি যখন এটা বলবেন তখন কিন্তু আসলে যে ইন্টারে পড়তেছে ও বেকারই হইতে চাইবে, হ্যাঁ, ও ভ্যাগাবন্ড হয়ে ঘুরতে চাইবে, কারণ এই জিনিসগুলাকে আসলে এত বেশি রোমান্টাসাইজ, এত বেশি ফ্যান্টাসাইজ করা হইতেছে আমাদের নাটক সিনেমাগুলাতে, যে হিরোইক ক্যারেক্টার মানে কি, হিরোইক ক্যারেক্টার মানে আসলে তার কোনো কেরিয়ারের ঠিক ঠিকানা থাকবে না, তার কোনো জবের ঠিক ঠিকানা থাকবে না, তার স্যান্ডেল ছিঁড়ে যাবে, সে ভোগ করে চাকরির জন্য ঘুরতে থাকবে, হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টারগুলাই আমাদের নাটক সিনেমা উপন্যাস বলেন সব জায়গায় দেখবেন এই ধরনের ক্যারেক্টারগুলা। যে জিনিসগুলো, এই জিনিসগুলা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে বসে যাইতেছে। এই জন্য আমিও আস্তে আস্তে ওই রোলগুলাতেই প্লে করা শুরু করতেছি। হ্যাঁ, যেমন আমার লাইফেও এই ধরনের স্টেজ গেছে, পরে যাই হোক আমি সেটা বুঝতে পারছি, আমি সেটা ওভারকামও করতে পারছি। আর এবার যদি আপনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলি যে আসলে কখন থেকে আমি এই জিনিসগুলা খোঁজা শুরু করব, তো আমি বলবো যে জব রেডি বলি বা কেরিয়ার রেডি বলি, এইটা মূলত আমরা করি হচ্ছে আমি যখন আইবুড়ো হয়ে যাইতেছি, আমার বছর 30-এর কাছাকাছি চলে আসতেছে, তখন আমি শুরু করতেছি। বাট আমার মতে এইটা আমার ভার্সিটি শুরু হওয়ার আগেই করা উচিত। তো ভার্সিটি শুরু হওয়ার আগে যেন আমি আমার কেরিয়ার গোলটা ফাইনাল করে ফেলতে পারি, ওকে এটা আমার কেরিয়ার গোল, দেন আমার পড়ালেখাটাও হওয়া উচিত আমার ওই কেরিয়ার গোল অনুযায়ী। কারণ আমি সিএসসি তে পড়ছি, পড়ে এসে আমি বলতেছি যে আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমার ভালো লাগে না, আমি
নর্মাল একটা জব করবো। আরে বাবা, তাহলে তুমি কেন বাবা আমার টাকা নষ্ট করে সিসিতে পড়লা? হ্যাঁ, তুমি আগে কেন এটা চিন্তা করলা না? তো এই চিন্তাটা আমার মতে আমাদের পড়ালেখার এখানে যেমন ইন্টারমিডিয়েট একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইন্টারমিডিয়েটের পরেই আমি এই চিন্তাটা আমার করে ফেলা দরকার যে আমার আসলে কেরিয়ার গোল কি, দেন ওই অনুযায়ী আমার পড়ালেখাটাও ওই অনুযায়ী হবে, আমার পরের পাঠটুকু ওই অনুযায়ী হবে। দেন আমি বলবো যে ভার্সিটিতে জয়েন করার সাথে সাথেই আমি আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবো। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলে আমি তো এখন জানি আমার কেরিয়ার গোল কি, ওই অনুযায়ী আমি আমার অ্যাকাউন্টটাকে রেডি করে ফেলবো। ওই অনুযায়ী ওই ইন্ডাস্ট্রিজের মানুষের সাথে আমি কানেকশন বিল্ড আপ করতে থাকবো। তখন কিন্তু আমার জন্য গেম অনেক ইজি হয়ে যাইতেছে। না হলে কিন্তু আমি আসলে বিশাল সমস্যার মধ্যে পড়ে যাব। যেমন কিভাবে সমস্যার মধ্যে পড়বো, এটা যেমন বর্তমানে আপনার প্রায় 5-6 লাখ আমাদের দেশে প্রতি বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হইতেছে। তো গ্রাজুয়েশন কমপ্লিট করে যারা বের হইতেছে, এইখান থেকে 70-80% বেকার থাকে। মানে এই কিছুদিন আগেই আমি ডাটাগুলো দেখলাম, খুবই ইন্টারেস্টিং ডাটা। আর যারা একদমই পড়ালেখা করে না, তাদের বেকারত্বের হার 10%-এর মতো। হ্যাঁ, যারা ধরেন পড়ালেখা করে না, এরা 90% কোনো না কোনো কাজে ইনভলভ হয়ে যাইতেছে। আর যারা ধরেন আপনার এসএসসির আগে, এদের ক্ষেত্রে 60%-এর মতো, 60-70%-এর মতো তারা কাজে ইনভলভ হচ্ছে। বাট যারা আমরা ধরেন পড়ালেখা করতেছি, যাদের আমাদের ট্র্যাকে যাওয়া উচিত, কেরিয়ারে যাওয়া উচিত, এদের জায়গায় এসা 80%-এর মতো হইতেছে আপনার শিক্ষিত জবলেস থাকতেছে। ইন্টারেস্টিং মানে ইট মেক সেন্স, মানে কালচারাল, সরি আপনাকে ইন্টারাপ্ট করে ফেলছি, কালচারাল এটা মেক সেন্স করে যে আমাদের যে সকল মানে আমাদের সাথে যারা হচ্ছে পড়াশোনা ছেড়ে দিছে, তারা কিন্তু অনেকে হয়তো বিদেশ চলে গেছে বা ব্যবসা শুরু করছে বা কিছু একটা শুরু করছে, অথবা তাদের ব্লু কলার জব যেগুলোকে আমরা বলি আর কি, সেই টাইপের কাজগুলোকে কিন্তু তারা করা শুরু করে দিছে। আমরা যারা হোয়াইট কলার মানে শিক্ষিত, উচ্চ শিক্ষিত হইতে গেছি বা গ্রাজুয়েট হইতে গেছি, তারা এখন মানে একটু দিশেহারা হয়ে গেছে আর কি। মানে এটা একটা মানে ইট মেক সেন্স কালচারালি সোসাইটি ওয়াইজ, কিন্তু এইভাবে চিন্তা করে দেখি না আর কি। সো প্লিজ কন্টিনিউ আর কি। দেন আমি বলবো যে মানে অলরেডি তো আমরা বাস্তবতা বুঝতে পারতেছি যে বাস্তবতা কি অবস্থা। 6 লাখ পাশ করে বের হইতেছে, বাট আমাদের হয়তো সরকারি বেসরকারি মিলে জব অপরচুনিটি আছে বছরে 2 লাখের মতো, 2 কি 2.5 লাখ। তো এইখানে মানে বাংলাদেশে রাতারাতি এমন কিছু হবে না যে এই 2-2.5 লাখ থেকে এটা 6 লাখই হয়ে যাবে। হ্যাঁ, মানে 6 লাখ বের হইলে আমার 3-4 লাখ বেকার থাকতেছে। 1 বছর যাওয়ার পর দেন আরো 6 লাখ আসতেছে, আরো 6 লাখ আসলে ওই জায়গার থেকে 3-4 লাখ, এই জায়গার 3-4 লাখ মিলিয়ে এই নাম্বারটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর রাতারাতি এমন কিছু হবে না যেটা দিয়ে আসলে এই হিউজ সংখ্যক লোক সাকার হয়ে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, দেন তারপরে আরো যেটা হয়েছে যে এআই আসার পর যেটা হয়েছে যে আপনার দেখা যাইতেছে যে এখন একজনেই প্রায় 5 জনের কাজ করে ফেলতেছে। এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনেই এটা আমরা মানে আমাদের স্বীকার করাই লাগবে যে প্রত্যেকটা অর্গানাইজেশনেই কিন্তু আগে যে কাজের জন্য যত লোক ছিল এখন কিন্তু এত লোক নাই। প্রত্যেক জায়গায় লোক কমানো হইতেছে। যে কেন? কারণ তাদেরকে হচ্ছে এআই ফ্যাসিলিটেট করা হইতেছে, যেই কারণে যে আমাদের কম্পিটিশনটা আরো বেশি বাড়তেছে। হ্যাঁ, এই জন্য আসলে যেটা করতে হবে সেটার জন্য আমাদের আসলে রেডি হইতে হবে। রেডি হওয়া ছাড়া আসলে আর বিকল্প নাই। আমি শুধু বলবো যে শুধু মানে এখন আসলে আমরা এমন একটা সিচুয়েশনে চলে আসছি, এইখানে আসলে শুধু জবের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, বাস্তবতা হইতেছে যে আমি শুধু জবের চিন্তা এটা আমার মাথা থেকে বাদ দিয়ে ফেলতে হবে। বরং আমি চিন্তা করব যে আমি কিভাবে সাস্টেইন করতে পারি, আমি কিভাবে আর্নেবল হইতে পারি। সেটা এমন না যে শুধুমাত্র জব দিয়েই হইতে হবে, এরকম না। আমি যদি মনে করি যে না ভাই আমি ব্যবসা করতে পারবো, হ্যাঁ, তাইলে আমি বলবো যে তুমি এখন থেকেই শুরু করে দাও। অনেকেই বলে কি যে ভাই আগে চাকরিতে ঢুকবো, চাকরিতে ঢুকে হইতেছে চাকরির অভিজ্ঞতা নিয়ে আমি ব্যবসা করব। ভাই না, আসলে জিনিসটা এরকম না। বাংলাদেশে যারা বড় বড় এস্টাবলিশড ব্যবসায়ী, এরা কেউ চাকরিতে ঢুকে ব্যবসায়ী হয় নাই, এরা একদম জিরো ডে থেকেই ব্যবসায়ী, বিবিএ এমবিএ করে টোরে তারপরে গিয়ে কিন্তু ব্যবসা শুরু করছে এরকম কিন্তু না, যাদেরকে অনেক ব্যবসায়ীটা দেখি আর কি। হ্যাঁ, মানে এরা এরকম না যে ধরেন 10 বছর কোথাও চাকরি করছে দেন ব্যবসা শুরু করছে, চাকরি করে আগে ব্যবসা বুঝছে, তা না। এরা জিরো ডে থেকেই ব্যবসায়ী শুরু করছে। বাট যেভাবে পারি, আমি বলবো যে বসে না থেকে আর্নেবল হওয়া, আমি যেন হালাল ভাবে টাকা ইনকাম করতে পারি। না হলে কিন্তু আসলে
মানে একদম ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাব। সো আমাদের এআই রিলেটেড জিনিসের কথা বলছেন, তো সেই জায়গাটাতে হচ্ছে আমার ছোট একটা পয়েন্টই থাকে, যে সেই পয়েন্টটা থাকে হচ্ছে এরকম যে এআই সরাসরি কারো চাকরি খাবে না, চাকরি খাবে এআই জানা মানুষটা। সো যে ফিল্ডে থাকে তার ফিল্ডে এআই বা টেকনোলজি সম্পর্কে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তার সবসময় এমনিতেই এক্সপ্লোর করা উচিত, যে মানে আমি এই ফিল্ডে কাজ করি, এই ফিল্ডের টেকনোলজি দিয়ে আমি কি কি করতে পারি, এই ফিল্ডে এআই রিলেটেড আমি কি কি করতে পারি, এটা একজন যে কোনো প্রফেশনাল মানুষের আসলে এক্সপ্লোর করা উচিত। তো আমরা আমরা গিয়ারটা একটু শিফট করব এখন, যে ধরেন সামহাউ আমি কিছু একটা স্কিল গেইন করলাম, একটা এরিয়াটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম, এবং সেই এরিয়াটা আমার কাছে মনে হয়েছে যে নাও আই ক্যান গো টু দ্য জব মার্কেট। তো জব মার্কেটে গেলে আমাদের ফার্স্ট যে জিনিসটা কাজ লাগে সেটা হচ্ছে যে সেলফ রিজেকশন, যে আমি কি পারবো, আমাকে কি হায়ার করবে, কেন আমাকে হায়ার করবে আর কি, এইরকম অনেকগুলো কনফিউশন তৈরি করে। বা মানে বিভিন্ন পদে পদে লিঙ্কডইন প্রোফাইল করবো, এটা করতে করতে আমার হাতে 1 মাস পার হয়ে যায়, রেজুমে বানাইতে হবে, এটা করতে করতে 1-2 মাস চলে যায়। মানে এখানে বেশ কয়েকটা জিনিস লাগে, সেই জিনিসগুলো রেডি করতে গিয়ে আমাদের সিগনিফিকেন্ট টাইম চলে যায়। তো এই বিষয়ে যদি আপনি বলেন যে মানে একটা সেলফ রিজেকশন বা একটা ইনার্শিয়া, নিজেদের মধ্যে একটা জড়তা কাজ করে, একটা ভীতি তো আছে, সেটা কাজ করে, সেটার কারণে আমরা এই প্রসেসটাকে আরো অনেক বেশি লম্বা করে ফেলি। এটাকে ইফিশিয়েন্ট কিভাবে করা যেতে পারে, কি কি জিনিস লাগে সেটা একটু ধারণা দিলেন, এবং এই প্রসেসটা আমি কিভাবে আসলে ইফিশিয়েন্ট ইফেক্টিভ করতে পারি। আপনি তো প্রচুর ছেলেপেলেদের ইন্টারভিউ নিচ্ছেন, সেই অনুসারে যদি আপনি বলেন যে আপনি কি কি জিনিস দেখতেছেন। এক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথমেই আমার কেরিয়ার গোল আমি সেট করে ফেললাম, যে এটা আমি সেট করলাম যাচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এ যাব বা ডিজিটাল মার্কেটিয়ার হব, অথবা ধরেন আমি সেলসে কাজ করব। যে এতটুকু যদি অন্তত এই একটা স্টেপ যদি আমি কমপ্লিট করতে পারি, আমি বলবো যে অলরেডি আমার 60% ডান। হ্যাঁ, দেন আমার বাকি 40% কি, আমি যখন জানি যে আমি সেলসে কেরিয়ার করতে চাই বা সাপ্লাই চেনে কেরিয়ার করতে চাই, তখন কিন্তু আমি জানি যে আসলে সেলস করার জন্য আমার কি করা লাগবে, এটা তখন আমি জানতে পারবো, আমার জন্য জানাটা তখন অনেক ইজিয়ার হবে। হ্যাঁ, তখন আমি এই বেসিক জিনিসগুলো দেখবো, যে সেলসে কি কি স্কিল লাগে বা সাপ্লাই চেনে কি কি স্কিল লাগে, এই বেসিক জিনিসগুলো আমি দেখবো। দেখার পর এরপরে আমি নেক্সট স্টেপ যেটা করব, যে আমি সাপ্লাই চেনে যাইতে চাই, এখন আমি সাপ্লাই চেনের একটা এন্ট্রি লেভেলের সিভি বানাবো। হ্যাঁ, সিভি বানাইতে গেলে আমরা সিভি বানানোর ক্ষেত্রে কি করি, আমরা নেট থেকে একটা নামাই, ওইখানে নামটাম চেঞ্জ করে দিই, একটা জেনেরিক সিভি হয়ে যায়। বাট এই সিভি দিয়ে যদি আমি অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এটা 90% ক্ষেত্রেই রিজেক্ট হবে। কেন রিজেক্ট হবে সেটা একটু বলি। দেখেন, আমি যখন কোথাও অ্যাপ্লাই করলে কি হইতেছে, যে প্রথম ইন্টারভিউটা আমার সিভির হইতেছে। হ্যাঁ, আমার সিভি বলি বা রিজিউম বলি, এইটা দেখে যদি রিক্রুটারের মনে হয় যে না, এই লোকটাকে দিয়ে আমাদের এই কাজটা হবে, দেন কিন্তু আমাকে ইন্টারভিউ ডাকবে। এর আগে কিন্তু আমাকে ইন্টারভিউ ডাকবেই না। তার মানে আমাদের ফার্স্ট ইন্টারভিউ হচ্ছে আমাদের সিভির। যেহেতু আমি যেতে পারতেছি না, আমার জায়গায় আমার সিভি যাচ্ছে, রিক্রুটার আমার সিভিটাই প্রথম দেখতেছে, তার মানে এই জিনিসটা আমার অবশ্যই ইফেক্টিভ হওয়া লাগবে। কেমন ইফেক্টিভ হওয়া লাগবে, আমি যেই জব রোলের জন্য অ্যাপ্লাই করতেছি এই জব রোলের সাথে রিলিভেন্ট হইতে হবে। আমি যদি সেলসের জন্য অ্যাপ্লাই করি, আমার সিভিটা দেখে যেন মনে হয় যে না, এই ছেলেটা সেলসে ভালো করবে, অন্তত সেলসের বেসিকটাও জানে। বাট আমি যদি ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করি, আমার সিভি দেখে এই ভাইবটা পাওয়া লাগবে যে না, এই ছেলেটা ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখাপড়া করছে, ওর জানাশোনা আছে এখানে কি কাজ করতে হয়। কারণ একটা ফ্রেশার থেকে আসলে ইন্ডাস্ট্রি এটা আশা করে না যে আপনি গিয়ে ধাপাধাপ অনেক কাজ করে ফেলবেন, আপনার সিভির মধ্যে অনেক প্রজেক্ট থাকবে, অনেক কিছু থাকবে, তা না। বাট দেখে অন্তত এটা বোঝা লাগবে যে অন্তত আপনি এই সম্পর্কে জানেন এটা। দেন আমি সিভি বানানোর একদম সহজ টেকনিক হইতেছে চ্যাটজিপিটি ইউজ করতে পারি। হ্যাঁ, চ্যাটজিপিটিতে যদি আমি আমার নাম টাম ডিটেলস দিয়ে ওরে যদি আমি আমার কেরিয়ার গোল বলে দেই যে এটা আমার কেরিয়ার গোল, এখন তুমি আমার একটা এন্ট্রি লেভেলের সিভি বানায় দাও, দেখা যাবে এত সুন্দর সিভি আমার বানায় দিবে, যেটা আমি নিজে বানাইতে গেলে কখনো আমি বানাইতে পারতাম না, সেটা আমি আমার মতো কাস্টমাইজ করে নিব। সেম লিঙ্কডইনের ক্ষেত্রেও, যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার একটার সাথে আরেকটা রিলিভেন্সি থাকা লাগবে। আমার সিভি একরকম, আমি একরকম, আমার লিঙ্কডইন আরেক রকম, এরকম থাকলে হবে না। আমার লিঙ্কডইনের মধ্যেও আমার যেটা ক্যারিয়ার গোল, আমার যেটা ক্যারিয়ার অবজেক্টিভ, সেই রিফ্লেকশনটা আমার লিঙ্কডইনের মধ্যেও থাকতে হবে। যেমন ধরেন যে আমি সিভি বানালাম সাপ্লাই চেনের উপরে, এটা আমার ক্যারিয়ার গোল,
দেন আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। সাপ্লাই চেন তো ই কমার্সের সাপ্লাই চেন আছে, ইলেকট্রনিক্সের সাপ্লাই চেন আছে, হ্যাঁ, টেলিকমের সাপ্লাই চেন আছে। তো এইখানে এসে আমরা ইন্ডাস্ট্রিও সিলেক্ট করে ফেলবো যে ঠিক আছে আমি একদম এটা একদম শিওর যে আমি ই কমার্সের সাপ্লাই চেনে কাজ করতে চাই। দেন আমি এইটা এখন লক করে ফেলি, মানে আমার গোলটারে আমি কত স্পেসিফিক করতে পারি যে ঠিক আছে বাংলাদেশে ভালো ভালো ই কমার্স কোনগুলো আছে যেখানে কেরিয়ার গ্রোথ ভালো, যেখানে অন্যান্য ফ্যাসিলিটিস ভালো, লার্নিং এনভায়রনমেন্ট আছে, সেটা আমি নিজে নিজে রিসার্চ করে ফেলি। এটা এমন কঠিন কিছু না, আমি একটু চেষ্টা করলেই পারবো। হ্যাঁ, দেন আমি দেখলাম যে বাংলাদেশের টপ 5টা ই কমার্স। এখন দেখেন আমার জন্য কিন্তু আরো ইজি, এখন আমি জানি আসলে কোন জায়গায় আমার যাওয়া লাগবে। দেন হইতেছে যে আমি লিঙ্কডিনে তখন আমার কানেকশন গুলো আমি ওইভাবে তৈরি করব। ধরো বাংলাদেশের টপ ই কমার্স হইতেছে দারাজ, রকমারি, আরো যারা আছে, তখন আমি এই লোকগুলোর খুঁজে বের করার চেষ্টা করব। এরা কোথায় আছে? এরা সবাই লিঙ্কডিনে আছে, এদের সাথে আমি অলরেডি কানেক্ট হয়ে যাই, এদের পেজ গুলাতে আমি ফলো দিয়ে রাখি, তখন এদের ফিড গুলো অটোমেটিক আমার কাছে চলে আসবে। তখন আমি দেখি যে কখন এরা লোক নিতেছে, ওই অনুযায়ী আমি অ্যাপ্লাই করতে থাকি, আর এদের কালচার গুলা সম্পর্কে আমি জানা শুরু করি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। এখানে আমরা যাওয়ার পরবর্তীতে ফার্স্ট যে ভয়টা আমাদের কাজ করে সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের ভয় আর কি। কমিউনিকেশন ভয় হচ্ছে মানে ইন্টারভিউতে কথা বলার একটা ভয় বা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ভয় আর কি। তো এই যে একটা ইনার্শিয়া বা ভয় কাজ করে আমাদের মধ্যে যে আমি ইন্টারভিউতে গিয়ে কিভাবে উত্তর দিব আর কি, সেটা শুধু ইউনিভার্সিটিতেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধরেন ভাইবা থাকে, সেগুলো আমাদের অনেকেরই হাঁটু কাঁপাকাঁপি করে, ভাইবার আগে আমরা নার্ভাস হয়ে যাই, হাত পা ঘামানো শুরু করে দেয়। ইন্টারভিউতে গেলে তো সেম জিনিসই কাজ করে আর কি। তো এই নার্ভাসনেসটা আসলে অনেকের জন্য একটা ভালো বটলনেক হয়ে দাঁড়ায় আর কি। সেই জিনিসটা যেটা জানে সেটাও সে কমিউনিকেট করে উঠতে পারে না। তো এই জায়গাটায় যে কমিউনিকেশনের ম্যাটারটাকে সে কিভাবে সলভ করবে আর কি, এবং কমিউনিকেশনসটা কিভাবে সে ইমপ্রুভ করবে। আচ্ছা, ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টারভিউ শব্দটাই যদি আমি বলি, মাথার মধ্যে কি ভাষা ওঠে আমাদের, যে 4-5 জন লোক ঘিরা ধরে আমার প্রশ্ন করবে, আমি একদম মাঝখানে আমাকে রোস্ট বানাচ্ছে, রোস্টিং করতেছে, ভাজা করতেছে। না, আপনি দেখবেন আপনি যত জনের জিজ্ঞেস করবেন ম্যাক্সিমামের ক্ষেত্রে এই পিকচারটাই আসে ইন্টারভিউ এর ক্ষেত্রে। তো এইখানে যেটা হয় যে বিশেষ করে ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে তারা এই জায়গায় একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তো এটা আসলে ইন্টারভিউ জিনিসটা, ইন্টারভিউর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সবগুলা মিলে টোটালটা বলা যায় একটা ভীতিকর পরিবেশই। হ্যাঁ, নার্ভাস হওয়ার মতোই একটা পরিবেশ। কাজে এই জিনিসটা এখন যাতে নার্ভাস না হই, আমি জানি এটা নার্ভাস হওয়ার মতো, বাট আমার এমন কিছু করা লাগবে যেন আমি এখানে গেলে নার্ভাস না হই। সেটার জন্য আমরা যেটা করতে পারি, নাম্বার 1, আমরা এটা যদি চিন্তা করি যে এই নার্ভাসনেসটা আসলে আসে কোন জায়গা থেকে। মূলত নার্ভাসনেস আসে আমাদের কয়েকটা জায়গা থেকে। এক, যে একটা আননোন এনভায়রনমেন্টে যদি আমার যাওয়া লাগে, মাথার মধ্যে আমাদের ওইটার একটা প্রেশার কাজ করে যে আল্লাহ, এখানে তো আমি কারোর চিনি না, কি জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে জানি না, এটা একটা। আরেকটা হইতেছে যে আমাদের ওই অ্যাংজাইটি থেকে আসে। এই ক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি ভালো করে আপনি যে জব সার্কুলার দেখে অ্যাপ্লাই করছেন এই জব সার্কুলারটা ভালো করে পড়েন। যদি জব সার্কুলারটা আমরা পড়ি, এইখানে আমাদের 50% ইন্টারভিউর প্রিপারেশন হয়ে যাবে। দেন আপনি যে অর্গানাইজেশনে ইন্টারভিউ দিতে যাইতেছেন ওই অর্গানাইজেশনের ওয়েবসাইটে ঢোকেন, তাদের মিশন ভিশনগুলো জানার চেষ্টা করেন, তাদের ফেসবুক পেজে যান, তাদের লিঙ্কডইন পেজে যান, গিয়ে তাদের ফিচার সার্ভিস এইগুলা দেখার চেষ্টা করেন। এই দুইটা কাজ যদি আপনি করেন, আপনার 80% ইন্টারভিউর প্রিপারেশন হয়ে যাবে। আর এইটুকু যখন আমি করব তখন কিন্তু আমার জিনিসটা আর আননোন থাকতেছে না, তখন এটা আমার নন টেরিটরি হয়ে যেতেছে। তখন আমার সাবকনসিয়াস মাইন্ডও বুঝতে পারবে যে না, এটা আসলে আননোন না। হ্যাঁ, দেন এতটুকু করে যদি আমরা ইন্টারভিউ যাই, গেলে দেখা যাবে যে এতটুকু করলে আলহামদুলিল্লাহ ইন্টারভিউ আমার ভালো হয়ে যাবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্লাই করতেছি, যখন ইন্টারভিউ কল আসতেছে আমি জানিও না, আমি হুট করে আসলে ইন্টারভিউ দিতে গেছি, কারণ আমি যে কোন জায়গায় কবে অ্যাপ্লাই করছি এটার তো আমার কাছে কোনো ডকুমেন্টেশন নাই, আমি জানিও না। হুট করে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি আসেন প্রোগ্রামিং হিরোতে আপনার একটা ইন্টারভিউ আছে। আমি গেলাম ইন্টারভিউ দিতে, আমি জানিও না আসলে প্রোগ্রামিং হিরো কি, এখানে কি করে।
বা যখন কোন জিজ্ঞেস পজিশনের করা জন্য হয় আমি যে অ্যাপ্লাই করছি এটা আমি জানি, এটা দু একজনের ক্ষেত্রে হয়ে যায় যে আসলে সে নিজে জানে না যে কবে কোথায় অ্যাপ্লাই করছে, চলে গেছে, জিজ্ঞেস করে না সেটা কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছে, ফোনে বলছে ইন্টারভিউতে আসার জন্য চলে গেছে, এখন গিয়ে জাস্ট ওখানে বসে আছে হা করে আর কি, অ্যান্সার দিতে পারতেছে না আর কি। এটাও হয়, ধরেন মেইলের মধ্যে আমরা মেইলে তার জব সার্কুলারটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি জানি সে হারাই ফেলছে, মেইলে আবার জব সার্কুলার ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও সে দেখে আসে নাই। এইটা থাকে। আপনি যদি আমাকে বলেন যে হচ্ছে ধরেন এই আপনার অনলাইন প্রেজেন্স ইদানিং কালে স্পেশালি ধরেন লিঙ্কডইন বা অন্যান্য জায়গায় হইতে পারে আর কি, এইটার অ্যাডভান্টেজ ছেলেপেলেরা কিভাবে নিতে পারে জব হান্টিং এর ক্ষেত্রে আর কি? একজন রিক্রুটার হিসেবে আপনি তো ডেফিনেটলি রেজুমি দেখেন, কিন্তু এছাড়া আপনি কি আর কিছু দেখেন? এগুলো কি ম্যাটার করে নাকি? আপনাদের আমি অ্যাপ্লাই করছি রেজুমি দিয়ে, আপনি একজন নিজে যেই অন্যরকম এডটেকের এইচআর হিসেবে কাজ করতেছেন, আপনি কি রেজুমির উপরে থাকেন বা কখন যান আর কি? আপনাদের এখানে যদি আমি একটা পজিশনে অ্যাপ্লাই করলাম, কোনো একটা পজিশনে ধরেন, ঠিক আছে, আপনাদের প্রসেসটা সম্পর্কে যদি আমাকে বলেন, বা আপনার প্রসেস অনুসারে যাতে আমি আই ক্যান মেক ইট, মানে উইথ প্রিপারেশন এন্ড কোয়ালিফিকেশন অফ কোর্স আর কি। তাহলে আপনারা একটা সার্কুলার থেকে আপনাদের প্রসেসটা সম্পর্কে বলেন। এটা অন্য কোম্পানিতে ডিফারেন্ট হবে, হওয়াটাই খুবই স্বাভাবিক। আপনাদের প্রসেস থেকে বলেন, তাহলে কি আমাদের অনলাইন প্রেজেন্স অ্যাক্টিভিটিস বা ভার্সিটির কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোর কি কোনো ভ্যালু আছে কিনা, বা কোন জায়গায় ডিরেক্টলি ইনডাইরেক্টলি ভ্যালু হয়, আপনাদের প্রসেস অনুসারে বলেন। আপনাদের যদি সিক্রেটও হয়ে থাকে তাও যদি আমাদের সাথে শেয়ার করেন আর কি, আপনাদের হায়ারিং প্রসেসটা একদম অ্যাপ্লিকেশন থেকে একদম অফিসে জয়েন করা পর্যন্ত আর কি। আচ্ছা, তো প্রথমত তো হচ্ছে যে ধরেন আমরা জব সার্কুলার দিলাম, দেওয়ার পরে যারা অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরে আমরা প্রথম তো মাস্ট সব জায়গায় প্রথম আগে রিজিউম দেখবে। সেটা ধরেন আমি ইন পার্সন দেখি অথবা এটিএস দিয়ে দেখা হোক, প্রথমে ওইখানে একটা শর্ট লিস্ট হয়, রিজিউমটা একটা শর্ট লিস্ট হয়। শর্ট লিস্ট হওয়ার পরে আমাদের যে রিজিউমগুলো সিলেক্ট হচ্ছে, দেন আমরা যেটা করার চেষ্টা করি, আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করার চেষ্টা করি, তার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স কেমন, তার ফেসবুক প্রোফাইলটা কেমন, সে কেমন ধরনের জিনিস শেয়ার দিতেছে, এই তার প্রোফাইলগুলো কিন্তু এটা আমরা অবশ্যই করি, দেখার চেষ্টা করি। হ্যাঁ, কারণ এই জায়গা থেকে আসলে একজন মানুষের রুচিবোধ কেমন, সে আমাদের কালচারের সাথে অ্যালাইন করতে পারবে কিনা, এই জিনিসটা বোঝা যায়। দেন দেখার চেষ্টা করি যে তার লিঙ্কডইনটা অপটিমাইজড কিনা, হ্যাঁ, সে আসলে সিনসিয়ার কিনা। ধরেন আমি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছি সেটার প্রতি যদি আমি এনাফ সিনসিয়ার হই, তাহলে কিন্তু আসলে আমি আমার লিঙ্কডইনটা ওই অনুযায়ী গুছিয়ে ফেলবো। আর যদি আমি দেখা যায় যে লিঙ্কডইন আমার অ্যাকাউন্টই নাই, তার মানে আমি আসলে এনাফ সিনসিয়ারই না। হ্যাঁ, তারপরে এই জায়গায় কিন্তু অলরেডি আরো শর্টলিস্ট হইতেছে আমাদের। প্রথমে আমরা তার ফেসবুকটা দেখলাম, দেন আমরা তার লিঙ্কডইনটা দেখার চেষ্টা করি যে লিঙ্কডইনে তার লিঙ্কডইন প্রোফাইলটা গোছানো আছে কিনা, এইখানেও তার স্কিল সেট গুলা সে অ্যাড করছে কিনা, বা তার কোনো এন্ডোর্সমেন্ট বা তার কোনো রেকমেন্ডেশন আছে কিনা এই বিষয়ে, এই জিনিসগুলো আমরা দেখি। দেখার পর দেন এই কয়েকটা মিলিয়ে তারপর হচ্ছে যে আমরা ইন্টারভিউ কল করি। ইন্টারভিউর ক্ষেত্রে কখনো হচ্ছে যে আমাদের লিখিত পরীক্ষা হয়, আবার কখনো কখনো দেখা যায় যে কোনো লিখিত পরীক্ষা হয় না, আমরা সরাসরি ভাইবা কল করি। ভাইবা কল করার পরে দেন হচ্ছে যে আমাদের একটা ট্রায়াল পিরিয়ড থাকে 1 মাস বা 7 দিন, সেটা আসলে জব রোল অনুযায়ী ডিপেন্ড করে। এক এক জব রোলের ক্ষেত্রে এক এক রকম হয় জব রোল, এবং আমাদের নিড অনুযায়ী ডিপেন্ড করে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার ভাইবার আগে যে আমরা রিটেন পরীক্ষা না নিলেও একটা পরীক্ষা আমরা নিয়ে নিই, তার হয়তো একটা গুগল ফর্ম আমরা দিয়ে দিই, ওখানে আমরা কিছু বেসিক প্রশ্ন করি, যেটা থেকে তার আমরা সাইকোলজি বোঝার চেষ্টা করি, তার লার্নিং অ্যাবিলিটি কেমন, এগুলা বোঝার চেষ্টা করি ইন্টারভিউ নেওয়ার আগেই এগুলা। তারপর তো হচ্ছে যে আমাদের লিখিত পরীক্ষা থাকলে লিখিত পরীক্ষা হয়, দেন ওই জায়গা থেকে একটা ফিল্টারিং হয়, তারপর দেন আমরা ভাইবা নেই। ভাইবার ক্ষেত্রে দেন ভাইবার পর হচ্ছে যে আমরা ফাইনাল কল করি। ফাইনাল কলের ক্ষেত্রে প্রথমে আগে আমাদের একটা ট্রায়াল পিরিয়ড থাকে, সেটা 7 দিন হইতে পারে বা 1 মাস হইতে পারে। ট্রায়াল পিরিয়ডের পর দেন আমাদের প্রবেশন পিরিয়ড শুরু হয়। আপনার কাছে যদি হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে ধরেন একটা পার্সন আসলে কখন তার লিঙ্কডইনটা স্টার্ট করবে আর কি? যখন তার জবটা দরকার তখন, তার আগের সপ্তাহে, নাকি আগে থেকে ভার্সিটি লাইফ থেকে আমি কোনোভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি আর কি? সেটা সম্পর্কে যদি একটু বলেন, কারণ লিঙ্কডইন বিকামস লাইক এ গো টু প্লেস আমাদের জন্য। যদিও বাংলাদেশে বিডি জবস একটা জিনিস আছে, ফেসবুক একটা জিনিস আছে, তারপরও লিঙ্কডইনটাকে আপনি কখন শুরু করতে বলবেন একটা পার্সনকে আর কি? আমি বলবো যে এটা আসলে আমি যেদিন ভার্সিটিতে ঢুকতেছি ওই দিনই আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট করে ফেলবো, কারণ এটা করা তো আসলে তেমন কোনো কঠিন বিষয় না।
ধরেন আমার বড় জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, 10টা মিনিট সময় আমি দিলাম, আমি তো অনেকভাবে সময় নষ্ট করতেছি। তো ধরেন লিঙ্কডইন অ্যাকাউন্ট করে কি করব, যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ড এখানে তৈরি করে ফেলতে পারবো, দেন আমি আমার কেরিয়ার অনুযায়ী কানেকশন তৈরি করে ফেলতে পারবো। ধরেন দেখা যাবে যে আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের মধ্যে আমার বিশাল কানেকশন তৈরি হয়ে গেছে, আমার বিশাল নেটওয়ার্ক এখানেই তৈরি হয়ে গেছে। আমি দরকার হয় এখানে কি করব, অ্যাকাউন্ট করে আমি কি করব, এটা একটা প্রশ্ন হইতে পারে। অ্যাকাউন্ট করার পর আমি যেটা করব, যে আমি আমার ভার্সিটির জার্নিগুলো শেয়ার করতে থাকলাম এখানে, যে আমি কি শিখতেছি রেগুলার, এই জিনিসগুলো আমি শেয়ার করতে থাকলাম। দেন আমি যেই কেরিয়ারে যেতে চাই ওই কেরিয়ার সম্পর্কে আমি এখানে জানতে চাই, এখানে যে ওই কেরিয়ারের যে প্রফেশনাল আছে তাদের কাছ থেকে আমি সাজেশন চাইতে পারি, সেটা আমার পোস্টের মাধ্যমে হইতে পারে বা ইনবক্সে হইতে পারে, এই অনুযায়ী আমি আমার নিজেকে গোছাতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমরা করতে চাই আপনাকে, সেটা হচ্ছে ধরেন বেকার হওয়ার জিনিস এরকম না যে কেউ চাকরি বাকরি করতে চায় না, মোস্ট অফ দ্য মানুষের চাকরি বাকরি করতে চায়, কিন্তু সামহাউ হয় সে চাকরি পায় না, অথবা চাকরি পায় গিয়ে বলে হচ্ছে যে আমাকে ডাকে নাই, বা আমি হচ্ছে আমার কানেকশন নাই বলে পাই নাই, মানে এরকম দুই একটা জায়গায় ঘটতে পারে, বাট মানে রিজনটা বা নিজের কাছে অ্যান্সারটা এরকম হয়ে যায় যে চাকরি তো মার্কেটে নাই, অথবা অ্যাপ্লাই করে যাচ্ছি আমাকে ডাকে না, অথবা গেছি কিন্তু আমাকে দেয় নাই, অন্য কাউরে দিয়ে দিছে আর কি। সো এই টাইপের দুইটা তিনটা সিচুয়েশন, যারা চাকরি পাচ্ছে না তাদের বিভিন্ন কারণ থাকতে পারে, এই তিনটা কমন কারণ আমরা দেখি আর কি। এইরকম সিচুয়েশনে সামহাও একটা মানুষ পড়ে যাইতেই পারে আর কি, যে কোনো কারণে। আগে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে, পাশ করে ফেলছি, 2-3 বছর হয়ে গেছে, চাকরি পাচ্ছি না, এছাড়া মেন্টাল প্রেশার আছে, কালচারাল সোসাইটির প্রেশার আছে, ফ্যামিলি প্রেশার তো আছেই। এইরকম সিচুয়েশনে যদি কেউ পড়ে যায় কোনো না কোনো একটা কারণে, সেই ক্ষেত্রে সে কি করবে আর কি, তার জন্য আপনার সাজেশন কি আর কি, একজন এইচআর হিসেবে আপনি কিভাবে তাকে গাইডলাইন সাজেশন দেবেন আর কি? এখানে ইম্পর্টেন্ট বিষয় হইতেছে যে এক সরকারি জবের ক্ষেত্রে একরকম, আমি প্রাইভেট সেক্টরের কথাই বলি। প্রাইভেট সেক্টরে আসলে যে জিনিসটা হয়, যে এইখানে আসলে আমি কোথাও অ্যাপ্লাই করতেছি বা কোথাও আসলে জব করতেছি, মানে অর্গানাইজেশন আমার উপর ইনভেস্ট করতেছে। হ্যাঁ, তারা কাউকে তাদের সাথে নিতেছে, মানে তার উপর ইনভেস্ট করতেছে, নতুন কাউকে নিতেছে। তো তারা আসলে এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবে না যেটা থেকে তাদের আসলে লস হবে। ইনভেস্টমেন্টটা কেমন, যেমন আমি যে জায়গায় জব করতেছি, হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমার স্যালারির পাশাপাশিও আরো অনেক ধরনের খরচ আছে, যে তারা আমাকে বসার জায়গা দিতেছে বা তারা আমাকে যে এনভায়রনমেন্ট দিতেছে, হ্যাঁ, এই সব মিলে দেখা যায় যে মোটামুটি এই জায়গায় বড় একটা তাদের ইনভেস্টমেন্ট থাকে। তো এই জন্য কখনোই কোনো অর্গানাইজেশন চায় না তারা এমন জায়গায় ইনভেস্ট করবে যে জায়গা থেকে তাদের আসলে লস হবে। আবার রিক্রুটারের জায়গা থেকেও যদি বলি, যে আমি যখন একজন লোককে রিক্রুট করতে চাইবো, এইটার সাথে আমার পারফরমেন্স রিলিভেন্ট। আমার রিক্রুটমেন্ট যদি ভালো না হয়, আমি যাকে নিয়ে আসব, ধরেন সে আউটপুট দিতে পারলো না, আমি হয়তো আমার ভাগ্নেরে নিয়ে আসলাম, 3 জন ইন্টারভিউ দিছে, এর মধ্যে একজন আমার ভাগ্নে আছে, ও তেমন একটা কিছু পারে না, আর 2 জন অনেক ভালো পারে, আমি আমার ভাগ্নেকে রিক্রুট করলাম। রিক্রুট করলে যেটা হবে, যখন সে কাজ করা শুরু করলো দেখা গেল সে আসলে কিছুই পারে না, তখন এটার সাথে কি রিলিভেন্ট, আমার পারফরমেন্স রিলিভেন্ট। আমার পারফরমেন্স খারাপ হলে আলটিমেটলি কিন্তু এটা আমার কেরিয়ারের জন্য ভালো হবে না। কাজে এইখানে আসলে এই সুযোগটা খুবই কম, প্রাইভেট সেক্টরে এই সুযোগটা খুবই কম, কারণ এইখানে এটার সাথে এইচআর এর কেরিয়ারও এটার সাথে রিলিভেন্ট। তো এখানে আসলে এটা বলার সুযোগ নাই যে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আসলে আমাকে কেউ নিতেছে না। হ্যাঁ, এটা হইতে পারে, আমি হয়তো কোনো একটা ইন্টারভিউ দিছি, আমার ইন্টারভিউ ভালো হয়েছে, হ্যাঁ, বাট ওই ইন্টারভিউ হয়তো এমন কেউ আছে যে আমার থেকেও আরো অনেক ভালো করছে, যেই কারণে সে রিক্রুটেড হয়েছে, আমি ভালো ইন্টারভিউ দিয়েও রিক্রুটেড হই নাই, এটা হইতেই পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন আমি একটা ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর আমি বাসায় এসে যেটা করব, যে আমি একটু নিজে বোঝার চেষ্টা করব যে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউয়ে, আর আমি কি কি উত্তর দিছি। এইটার দরকার হয় আমি একটা ডকুমেন্টেশন রেডি করে ফেললাম, যে আমাকে আজকের ইন্টারভিউ রকমারিতে আমি এই পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছি, রকমারি থেকে আমাকে এই প্রশ্নগুলো করা হয়েছে, দেন আমি এই উত্তরগুলা দিছি, এই দুইটা আমি গুগল শিটে 2টা কলামে লিখে ফেললাম। লিখে ফেলার পর এইবার আমি চিন্তা করি যে কোন উত্তরটা আমি দিতে পারি নাই, কারণ সবগুলো প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারি নাই, আমাকে 8টা প্রশ্ন করছে, আমি হয়তো 5টা পারছি, 3টা পারি নাই। আমি প্রথমে ওই 3টা প্রশ্নের উত্তর রেডি করি,
সেটা করার জন্য আমি চ্যাটজিপিটির হেল্প নিতে পারি, গুগল করতে পারি, ইউটিউব করতে পারি, বা সিনিয়রদের হেল্প নিতে পারি। রেডি করলাম, দেন আমি যেটা করব যে যেই 5টা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি ওইখান থেকে আসলে ইমপ্রুভ করার কি আছে, কিভাবে উত্তরগুলো আরো ভালো হইতে পারে, আরো কনভিন্সিং হইতে পারে। বাট আমার আসলে কি মনে হইতেছে যে আমি যদি রিক্রুটারের জায়গায় থাকতাম আমি কি এই উত্তরগুলোতে কনভিন্সড হইতাম কিনা, দেন ওই উত্তরগুলোকে আমি আরো ভালো করি। দেন যখন আমি আমার নেক্সট ইন্টারভিউ যাব, তারপর এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আবার দেখি যে আমার আগের ইন্টারভিউ কি কি প্রশ্ন করা হয়েছিল, আমি কোন কোন উত্তর দিতে পারি নাই, কোন কোন উত্তরগুলো আরো ভালো করা লাগবে, এই গুগল শিটটা বের করে দেখব। দেখার পর এবার আবার আমি ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দিলে দেখা গেল যে আগের ইন্টারভিউ থেকে কিছু কমন প্রশ্ন থাকবেই, যেমন প্রত্যেক ইন্টারভিউ কিছু কমন প্রশ্ন আছে। তো এইখান থেকে দেখা গেল হয়তো কিছু কমন আছে, কিন্তু এবার আমি আবার 2-3টা নতুন প্রশ্ন পাইছি যেগুলোর আমি অত কনভিন্সিং উত্তর দিতে পারি নাই, যেই কারণে এই ইন্টারভিউ আমার জব হচ্ছে না, আমি ধরে নিলাম। দেন আমি এসে কি করব, আমি আমি আরেকটা রো বাড়াবো। এইবার যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করলাম, ধরেন দারাজে অ্যাপ্লাই করছি, আমি দারাজ লিখলাম। লেখার পর এবার দারাজে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছে, আমি কি কি উত্তর দিছি, কোনটা পারি নাই সেটার জায়গায় সে উত্তর রেডি করব, কোন উত্তরগুলো আরো ভালো লাগবে সেটা করব। এইভাবে যদি আমি জাস্ট 3-4টা ইন্টারভিউ করার পর ইনশাল্লাহ এইভাবে আপনি করে দেখেন, আপনার 5 নাম্বার ইন্টারভিউ ইনশাল্লাহ জব হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই জিনিসটাই হচ্ছে একটা বিষয় যেখানে কিন্তু আপনার খুবই চমৎকার একটা জিনিস আসছে যে আমি কন্টিনিউয়াস নিজেকে ইভালুয়েট করা, দেখা, এবং এইটাকে নিজেকে আবার কোন কোন জায়গায় আমার লিমিটেশনটা অ্যাটলিস্ট আমি নিজে অনুধাবন করতেছি সেটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করা আর কি। এটার পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস বলেন যে নেটওয়ার্কিং আর কি, সো নেটওয়ার্কিং জিনিসটা সম্পর্কে আমাদের অনেকেই হচ্ছে এটাকে সাইড লাইনে ফেলায় রাখে, অথবা হচ্ছে আপনি ইনডাইরেক্টলি বেশ কয়েকটা জায়গাটাকে মেনশন করছেন যে কোম্পানির সাথে কমিউনিকেট করা, অন্যান্য জিনিসগুলো করা আর কি। তারপর যদি আমরা হচ্ছে নেটওয়ার্কিংটাকে আসলে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, যেটা অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে একটা কানেকশন অনেক ধরনের অপরচুনিটি তৈরি করে ফেলে, বিশেষ করে যখন যারা মানুষ সিনিয়র হয়ে যায় তখন নেটওয়ার্কিং এর একটা হিউজ ইম্প্যাক্ট থাকে ক্যারিয়ারের ক্ষেত্রে, শুরুর দিকেও থাকে কিছুটা, এর ক্ষেত্রেও থাকে আর কি। সো প্রফেশনাল নেটওয়ার্কিং সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন আর কি। নেটওয়ার্কিং ভাই যেটা বললেন যে একটা গ্রুপ আছে যে এটাকে সাইড লাইনে রাখে, আরেকটা গ্রুপ আছে এটাকে নেগেটিভ ভাবেও দেখে। হ্যাঁ, বাট নেটওয়ার্কিং এটা আসলে খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে এইটা শুরু হবে আমার জব লাইফ থেকে না, আমার নেটওয়ার্কিং শুরু হবে আমার স্কুল লাইফ থেকেই। হ্যাঁ, একদম স্কুল লাইফ থেকেই আমি নেটওয়ার্কিং শুরু করব। কিভাবে শুরু করব, যেমন আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আমার সবসময়ই, আমি যে স্কুলেই পড়তাম, আমার আব্বার তো বদলি চাকরি ছিল, এই জন্য কিছুদিন পর পরই আমরা বদলি হইতাম। বাট যে কোনো জায়গায় গেলে দেখা যাইতো যে আমার ব্যাচের থেকেও সিনিয়র ব্যাচদের সাথে আগে রিলেশনশিপ তৈরি হয়ে যাইতো। হ্যাঁ, এমন না যে আমি অনেক বেশি এক্সট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট মানুষ, তারপরেও মানে কেন জানি দেখা যেত সিনিয়রদের সাথেই আসলে আমাদের ওঠা বসাটা বেশি হইতো, যেই কারণে মানে সেইটার অ্যাডভান্টেজ আমি এখনো পাই। তো সেটা হলো যে এটা আমরা স্কুল লাইফ থেকেই শুরু করব। স্কুল লাইফ থেকে শুধু আমি আমার ব্যাচমেট না, আমাদের যারা সিনিয়র আছে এদের সাথেও আমরা সম্পর্ক রাখবো। সেটা কাদের সাথে সম্পর্ক রাখবো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমি কি একদমই যারা কেয়ারলেস লাফাঙ্গা টাইপের এদের সাথে ইম্পর্টেন্ট রাখবো, নাকি যারা হইতেছে যে কেয়ারফুল, যারা পজিটিভ চিন্তা করে, যারা ভালো কিছু করতে চায় এরকম মানুষদের সাথে আমি নেটওয়ার্কিং রাখবো। এটা প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে অবশ্যই, যে যারা ভালো কিছু করতে চায়, যারা তাদের লাইফ নিয়ে সিরিয়াস, হ্যাঁ, যাদের লাইফের একটা পারপাস আছে, আমরা চেষ্টা করব যে এরকম মানুষদের সাথে আমার নেটওয়ার্কিংটা যেন বেশি থাকে। কারণ আলটিমেটলি আমি আসলে আমার আশেপাশের মানুষদেরই অ্যাভারেজ, আমি যেমন মানুষদের সাথে বেশি সময় দিতেছি, যাদের সাথে আমি বেশি ইন্টারেক্ট করতেছি, মানুষ বলি, বইপত্র বলি, মুভি বলি, সিরিয়াল বলি, যেই কন্টেন্টগুলো আমি আসলে বেশি কনজিউম করতেছি, আলটিমেটলি কিন্তু আমি আসলে ওই রকমই বিহেভ করতেছি। আমি যদি দেখি যে আমার আশেপাশে যারা আছে এরা ম্যাক্সিমামই আসলে আড্ডাবাজ বা তেমন সিরিয়াস না, আমিও কিন্তু আসলে তাই হব। হ্যাঁ, যাই হোক, নেটওয়ার্কিং থেকে আসলে এই জায়গায় আসলাম। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা স্কুল, কলেজ সব জায়গাতেই আমরা এই জিনিসটা রাখবো, কারণ এই জিনিসটার বেনিফিট আমি এসে পাবো হচ্ছে যে আমার কেরিয়ারের ক্ষেত্রে, জব লাইফের ক্ষেত্রে কিভাবে পাবো, সেটা হচ্ছে যে যখন আমি আমার কেরিয়ার গোল সেট করে ফেলবো, সেট করার পর আমি আমার লিঙ্কডিনও করে ফেললাম, লিঙ্কডিনেও এখানেও এসে আমি আমার কানেকশন তৈরি করা, মানে কি আমার নেটওয়ার্কই তৈরি করা। কারণ আমার যদি ভার্সিটিতে পাশ করার আগেই আমার নেটওয়ার্কে 2-3 হাজার মানুষ থাকে,
আমার ইন্ডাস্ট্রির 300-400 মানুষ থাকে, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তাহলে জব পাওয়াটা কিন্তু আমার জন্য তেমন একটা কঠিন কিছু হবে না। এদের মধ্যে দেখা যাবে যে আমি রেগুলার তাদের থেকে সাজেশন নিতে পারি, ইন্টারাক্ট করতে পারি যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চাই, আপনি যদি আমার একটু গাইড করেন যে আমি কিভাবে শুরু করব, কি কি শিখবো। এই যে তার সাথে কিন্তু আমার ইন্টারাকশন হচ্ছে, তার সাথে আমার ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে। দেন আমি সিবি রেডি করলাম, সিবি রেডি করে এরকম 4-5 জনকে আমি পাঠালাম যে ভাইয়া দেখেন তো আমার এই সিবিটা কোন জায়গায় কারেকশন করা লাগবে, আমি এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য করছি। দেন অবশ্যই কিন্তু তারা আমার ফিডব্যাক দিবে। এই যে তাদের থেকে আমি ফিডব্যাক পাইতেছি, দেন আমি তাদেরকে এটাও জিজ্ঞাসা করতে পারি যে ভাইয়া আপনাদের জানা মতে কোথাও এরকম ডিজিটাল মার্কেটিং এর লোক নিচ্ছে কিনা, যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিতে আছেন, আপনারা ভালো জানেন। আমি তার এটা বলতেছি না যে ভাই আপনার কোম্পানিতে আমার একটা চাকরি দেন, হ্যাঁ, এটা আমি বলবো না। আমি তারা বলতে পারি ভাই আপনার জানা মতো এরকম কিছু আছে কিনা, আপনার চোখে যদি পড়ে আপনি যদি কাইন্ডলি আমাকে জানান। তখন দেখা যাবে যে সে তার নজরে পড়লে সে অবশ্যই আমাকে জানাবে। দেন আমরা যেটা করতে পারি যে দেন হয়তো ভাই আমাকে একটা বললো যে ঠিক আছে তুমি অমুক জায়গায় অ্যাপ্লাই করো, এই জায়গায় লোক নিবে, এই নাও তাদের জব সার্কুলার। আমি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি এইবার আমি যেটা করতে পারি যে ভাইয়া তো রেফারেন্সে তো কারোর নাম দেওয়া দরকার, আমি চাইতেছিলাম আপনার নামটা দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেখেন রেফারেন্সে যদি এবার ধরেন আমি দারাজে অ্যাপ্লাই করব, এবার দারাজের ডিজিটাল মার্কেটিং একজন যদি আমি রেফারেন্সে আমার নামটা দিয়ে দিতে পারি সিবিতে, এই যে কিন্তু আমি একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যাইতেছি। তো এইভাবে আসলে মানে এই জিনিসটা অনেকভাবেই আমরা কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ শাফি ভাই, আমাদের একটা ভালো একটা একদম স্টার্টিং থেকে একদম জব পাওয়া পর্যন্ত নেটওয়ার্কিং করা রিলেটেড সিরিয়াস একটা জার্নির সম্পর্কে আলোচনা হলো। তো লাস্ট আপনার কাছে যে জিনিসটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জব হান্টিং বা রেডি হওয়ার ক্ষেত্রে ভালো অনেকগুলো জিনিস আসছে, খারাপ সময়গুলোতে আমরা কিভাবে ফেস করবো সেটা রিলেটেডও কিছুটা আলোচনা আমরা করছি। তো লাস্ট আমাদের দেশে কিন্তু শিক্ষিত মানুষের কিন্তু মাশাআল্লাহ অভাব নাই, তাদেরকে কর্মশক্তিতে রূপান্তর করা রিলেটেড একটা ভালো চ্যালেঞ্জ আছে, সেখানে একটা ভালো প্রতিযোগিতা আছে। তো যারা এই জার্নিতে অলরেডি আছে বা সামনে আসতেছে তাদের জন্য আপনি ফাইনাল যদি কোনো একটা কিছু আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শেয়ার করতে চান সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন। তো এই জায়গায় ভাই আমি যেটা বলতে চাইছিলাম, আমি আবার হয়তো কেরিয়ার গোলের কথাটাই বলতাম, কারণ এটাই আসলে সব থেকে বড় প্রবলেম আমাদের এখানে, যে ওর আসলে কেরিয়ার গোলই নাই। ইভেন মানে এখনো অন্তত আমি পড়ালেখা অবস্থায় আছি অথবা আমি পাশ করে বের হইছি, আমি এমবিএ করছি, যেটাই করছি, আমি আগে আমার কেরিয়ার গোলটা ঠিক করি। গোলটা ঠিক না করে আসলে আমি যাই করি আসলে কাজে দিবে না কোনো। তো এইখানে আসলে আমি যেটা বলবো যে সবার জার্নি তো আসলে একরকম হবে না, এক একজনের জার্নি এক এক রকম হবে। কারোর হয়তো দেখা যাবে যে অনেক ইজিলি হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো সময় লাগতেছে, বাট তার একটু বেশি পরিশ্রম করা লাগতেছে। তো এইখানে আমি সবার ক্ষেত্রেই যেটা বলবো, নাম্বার 1 আমার পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, যে লাইফে কোনো কিছুই আসলে শর্টকাটে হয় না। এটা আপনি মানে যার কথাই বলেন, আপনি মানে যত সফল মানুষই বলেন, আপনি আপনার আশেপাশে দেখেন, কেউ আসলে শর্টকাটে সফল হইতে পারে নাই। শর্টকাটে বড় কিছু হওয়ার কোনো উপায় নাই। অবশ্যই আপনার পরিশ্রমী হওয়া লাগবে, মাস্ট পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমাদের যেটা হয় যে আমরা আসলে সবকিছু একদম ইজিলি পাইতে চাই। আমি পাইতে চাই গাড়ি, আমি চিন্তা করি যে আমার বাড়ি থাকবে, বাট সেটার জন্য আমি এফোর্ট দিব না, আমার একদম এফোর্টলেসলি হয়ে যাবে। এভাবে আসলে হবে না, মাস্ট আমার পরিশ্রমী হইতে হবে। দেন 2 নাম্বার যেটা বলবো যে পরিশ্রমী হওয়ার পাশাপাশি আমি আসলে কিসের জন্য পরিশ্রম করব। হ্যাঁ, ধরেন আন্দাজি পরিশ্রম করে আসলে লাভ নাই। এই জন্য যেটা করতে হবে, আমার মাস্ট কেরিয়ার গোল সেট করতে হবে। সেটা আমি ভার্সিটিতে পড়ি অথবা আমি ভার্সিটিতে পাশ করে বের হয়েছি, আমি বেকার আছি, আমি হয়তো 4-5 বছর যাবত ট্রাই করতেছি, আমি যে স্টেজে আছি না কেন, ওই স্টেজেই আমি কেরিয়ার গোল যদি আমার সেট না করি, দেন আমি এখন আমার কেরিয়ার গোলটা সেট করে ফেলবো যে আমি আসলে কি করতে চাই, কোনটা আমার জন্য বেটার হবে। এটা অলরেডি আপনারা এতক্ষণ যারা আলোচনা শুনলেন, এখান থেকে আপনি আপনার কেরিয়ার গোলটা সেট করে ফেলবেন। 3 নাম্বার হচ্ছে যে আরেকটা জিনিস নিয়ে আমাদের কাজ করা লাগবে, সেটা হইতেছে যে আমাদের লার্নিং এবিলিটি। এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখন আসলে যে সবকিছু এত বেশি দ্রুত চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জায়গায়, কাজের ক্ষেত্রে বলেন, টুলসের ক্ষেত্রে বলেন, সব জায়গায় সবকিছু আসলে অনেক বেশি দ্রুত চেঞ্জ হইতেছে। ওই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার জন্য আমাদের লার্নিং এবিলিটি অবশ্যই ভালো থাকতে হবে। আপনি মানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রথম যে ক্রাইটেরিয়াটা দেখে সেটা হচ্ছে যে লার্নিং এবিলিটি,
যাকে নেওয়া হচ্ছে তার লার্নিং অ্যাবিলিটি ভালো কিনা। এইটা একদম সারা পৃথিবীতেই কমন, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেই কমন। তো এই জায়গাটা নিয়ে আমার যদি লার্নিং অ্যাবিলিটি ওইরকম ভালো না হয়, এটা নিয়ে আমার কাজ করা লাগবে। এটা লার্নিং অ্যাবিলিটি, এটা আসলে এমন কিছু না যেটা আসলে আমি বাড়াতে পারবো না, এটা একটা স্কিল, আমরা চাইলে এটা অর্জন করতে পারি, সেটার জন্য আমাদের এফোর্ট দেওয়া লাগবে। তো আবার যদি আমি সামারি করি, 3টা জিনিস আমার করা লাগবে। এক, আমার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। 2 নাম্বার, আমার ক্যারিয়ার গোল সেট করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমার লার্নিং অ্যাবিলিটি ভালো করা লাগবে। থ্যাংক ইউ শাফি ভাই, একটা লম্বা সময় ধরে হচ্ছে আমাদের সাথে আপনার নিজস্ব নলেজ এবং আপনার জার্নি থেকে, আপনার প্রফেশনাল লাইফ থেকে আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনি আপনার নিজের কাজের পাশাপাশি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতেও এই যে ফ্রেশারদের জব পাওয়ার জার্নি রিলেটেড একটা লম্বা সময় ধরে হচ্ছে আপনি কন্ট্রিবিউট করে যাচ্ছেন। এবং আপনার একটা খুবই বেস্ট সেলিং একটা বই আছে হচ্ছে ফ্রেশার্স টু জব রেডি, সেই বইটাও ডেফিনেটলি অনেকেরই কাজে লাগতে পারে। সো আলটিমেটলি হচ্ছে ভাইয়ের যেই লার্নিং আছে, ভাইয়ের যেই টিপস অ্যান্ড ট্রিক্স বা সাজেশনগুলো আছে, সেগুলো আমরা কাজে লাগাবো। আরো অর্গানাইজড ভাবে যদি কেউ কালেক্ট করতে চাও, তাহলে আমি ডিসক্রিপশনে হচ্ছে ভাইয়ের বইয়ের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চাইলে সেই বইটা কালেক্ট করতে পারো আর কি। বাট আলটিমেট কাজ হচ্ছে সেই সাজেশনগুলো সেটা বই থেকে জানো বা গ্রুপ থেকে জানো বা এই পডকাস্ট থেকে জানো, যেখান থেকে জানো না কেন সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবা। কাজে লাগালেই আশা করি সেটা থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট তোমার ক্যারিয়ারে বা তোমার লাইফে আসবে। সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। শাফি শাওন ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভাইয়ের লাইফটা আরো সামনে এগিয়ে যাবে, আরো অনেক মানুষের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে, সেই শুভ কামনা থাকলো ভাইয়ের জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।